আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দোস্ত সাজিদ কেমন আছো? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাই কি ঠান্ডা লাগছে নাকি ভাই? কি অবস্থা শাকিন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। তো কোথায় চলে আসছিস? জি ভাই, বাসায় আসছি। ও আচ্ছা, পরীক্ষা আছে কালকে, এটা জানিস? বলছিল জোনাই। আচ্ছা, চেষ্টা করিস দেওয়ার জন্য যতটুকু পারা যায়। আচ্ছা। তো দেখ, বলছিলাম যে এটা প্রায় শেষ, আসলে আমি শুধু একটু ইয়া করবো আর কি, এটাকে কয়েকটা জিনিস দেখাবো আর তোদেরকে হয়তো বা ইয়াগুলো করতে যে বল। এই যে দিছিলাম আমরা দুইটা পারি নাই, ছবি দিছিলাম একটু দেখেন যে তোর যে 8টা কয়টা দিছিস, 8টা দেখছি আমি। হয়েছে কি। হুম আর দুইটা পারি না, ওই দুটো একটু করে দিন, মানে আমি প্রথম প্রশ্নটা বুঝতে পারতেছিলাম না, মানে কি দিয়ে শুরু করব। এই আর কেউ করছিস? জি ভাইয়া, আমিও দুইটা পারি না ভাইয়া। কোন দুইটা পারিস নাই? সেই দুইটা অঙ্ক কি? 1 নম্বর আর 5 নম্বর ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই, আবার যখন আবার এইচডব্লিউ দিব একসাথে বলিস, সমস্যা দুইটাই তো করে দিচ্ছি আর কি। বাকিরা আর কেউ ট্রাই করছিলি? সাদ, আহাদ, তোরা ট্রাই করছিলি? আদনান? না। সবগুলা করি নাই ভাইয়া। কেন ভাই, সবগুলা করিসনি কেন? বাসায় তো আছিস এখন। একটু কাজ ছিল ভাইয়া বাসায়। মন খারাপ? মেসেজ দেয় না? না ভাইয়া, অন্য কাজ। ও আচ্ছা, যাক ওই তাহলে ভালোই প্যারার চলতেছে, মধ্যে ঠিক? আছি ভাই, অনেক কেন? কিছু একসাথে। কারণ না আপনার দুইটা ক্লাস, তারপরে ওটার পড়া, ইংলিশের পড়া, আবার হলো ওই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে ভাই। অ্যাসাইনমেন্ট তো ভাই আপনি দেখে দেখে তো করা যায় না ভাই, আগে তো রিভাইজ দেওয়া লাগে। সব মিলে ভাই সময় করা যাচ্ছে না। এখনই এই অবস্থা, তাহলে যখন নর্মাল অ্যাডমিশন চলে আসবে তখন কি করবি? তখন তো আর বলবি যে ভাই মাফ করে দেন। সমস্যা হলো ভাইয়া, ধরেন আমি অনলাইনে পড়তেছি, সাথে ইউটিউবে আছে, ফেসবুকে আছে। আমার তো মনে করেন, আমি তো ভাই 6 ঘন্টা পরে তো ওটা তো ইউটিলাইজ করতে পারতেছি না 6 ঘন্টা। এখানে তো সময় নষ্ট হচ্ছে, এটা সবচেয়ে বড় সমস্যা, মানে অনলাইনে পড়াশোনা করলে আর কি। আচ্ছা 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 আচ্ছা। না, এখন যখন পড়বি তখন আসলে ফেসবুক থাকা যাবে না। ফেসবুক চালানো দরকার এখন, যেহেতু কি বলবো আর, তোরা যেহেতু আপডেট জেনারেশন, কারণ ফেসবুক হয়তো চালানো তো দরকার। যতটুকু দরকার, আধা ঘন্টা হোক, সেটা 40 মিনিট হোক, যত কম করা যায় আসলে ততই ভালো। আর ভাই অ্যাসাইনমেন্ট নিয়ে আবার ভাই নতুন কাহিনী করতেছে ওরা। আবার কিসের অ্যাসাইনমেন্ট? কালকেই না জমা দিয়ে আসলি, না পরশুদিন? তারপরে আবার কিসের অ্যাসাইনমেন্ট? ভাই আবার দিছে তো নতুন করে। সেটা তো তৃতীয় জানি না। সমস্যা। আবার নতুন নিয়মও দিছে ভাইয়া। জি ভাই, নিয়ম? সব ভাই মাথার উপর দিয়ে যাইতেছে। কি দিছে নিয়ম? মানে বুঝিনি, নিয়ম কেন? মানে সলভ করতে দিছে এগুলো? কেউ ভাই শেয়ার দে, শেয়ার দাও কেউ ওই যে এই গ্রুপে, তাহলে বুঝতে পারবে মানে কি যে ভাই। মানে লিখে দেওয়ার পরে বোঝা যাচ্ছে না কি কি দিছে নিয়ম, মানে সব উপরে দিয়ে যাচ্ছে মাথা। অনেকে লিখছে, ওরা আবার কাটে দিচ্ছে মনে হয়। ভাই এই যে অ্যাসাইনমেন্টের নিয়ম লেখছে যে অ্যাসাইনমেন্ট করার সময় ক খ দেওয়া যাবে না উত্তর লেখার সময়। মানে রচনা যেমনি আমরা প্যারা করে লিখি না, ওইরকম ওইভাবে প্যারা করে লিখতে হবে। তাহলে এইভাবে যদি লিখি তাহলে তো ওনাদেরই বুঝতে প্রবলেম হবে যে ক খ কোনটা লিখছি, কেমনে নাম্বার দিবে কিভাবে, এগুলো তো ওনাদের প্রবলেম হবে না। আবার বলছে যে শিরোনাম যেটা লেখা আছে ওটা লেখা হবে, যদি শিরোনাম বড় মানে বেশি বড় হয়, তাহলে পরে আবার বোর্ড থেকে নতুন শিরোনাম দেওয়া হবে ছোট করে। মানে আজাইরা ভাই সব নিয়ম। মানে কি কলেজের স্যাররা কিছু বলে না এই বিষয়ে? বা প্রথমবারে প্রথম যেটা দিছে অ্যাসাইনমেন্ট, ওইখানে কলেজ থেকে বলছিল যে প্রশ্ন তোলা লাগবে, এখানে আবার বলছে যে না, প্রশ্ন তোলা যাবে না। মানে মানে সব আউলে যাচ্ছে। আবার কি কি যেন নিয়ম, মানে কিছুই বুঝতেছি না। ভাইয়া আসলে কি শিক্ষামন্ত্রী পিএইচডি করছিল ভাইয়া? না, শিক্ষামন্ত্রী PhD
এটা কি শিক্ষামন্ত্রী দেয়নি তো ভাই, শিক্ষামন্ত্রীর তো কাজ নেই এগুলো ভাই, এডুকেশন বোর্ডের কাজ, এডুকেশন বোর্ডে যারা আছে তারা ভাইরা কন্ট্রোল করে। জানি না আসলে এগুলো নিয়ে বললে কারো না কারো ইয়াতে চলে যাবে আর কি, এগুলো না আমরা বলার কি ভাই, দিছে কাজ করবি শেষ, আমরা এটাই বলবো আর। দিছে যখন তাইলে কর, আর কিছু বলার নেই। শোন, আমাদের হচ্ছে একটু বাকি আছে, সেটা হচ্ছে এই যে স্পর্শকের প্রকারভেদ। এইটা আসলে আর টাইপস অফ ট্যানজেন্ট, এটা বাকি আছে। তো এটা পড়লেই আমাদের আশা করা যায় হচ্ছে শেষ। তবে আমি মনে হয় বলছিলাম যে একটু ইয়া দেখাবো আসলে টাইপস অফ ট্যানজেন্ট সোজা ওই দিনই হয়তো বা দেখানো উচিত ছিল, বাট ওই দিন আমরা মনে হয় ইমপ্লিসিট ফাংশন করতেছিলাম, তো সেই জন্য হচ্ছে যে তোর তারপরে আসলে আমাদের আর সময় করে হয় নাই, আসলে সময় হয়ে ওঠে নাই। তো এই জন্য আমরা পরে পড়বো, তারপরে তো আমরা অ্যাপ্লিকেশনে ঢুকে বসছি আসলে, এই ভাইয়া জন্য আমরা আসলে বল। যে ডিফারেন্সিয়েশনের পরীক্ষা যদি সবার সমস্যা না, তাহলে একটু ভাই পরে নেন ভাইয়া, তাহলে একটু সুবিধা হয় আর কি। নিলে যদি আপনি নিন তো সমস্যা নাই, তাহলে একটু পরে নিলে একটু সুবিধা সমস্যা হয় নাই। আর কি। অথবা এখন মনে হচ্ছে যে তোর ইয়ার মতো করে পরীক্ষা নেওয়া ঠিক হইতো। আর আদনান যেটা বলছিল একবার যে ভাই শেষ করে পুরোটাই একবারে পরীক্ষা নেন, আমার মনে হয় যে ওইটাও খারাপ হবে না আর কি, জি ভালোই ভাই, হবে। বেশি করে পরীক্ষা নেন, 20টা প্রশ্ন দেন, সমস্যা নাই, টাইম ওটা বেশি ভালো হয়। নেই, ঠিক আছে। বুঝছি 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 বুঝছি। ভাইয়া কারণ ভাই যদি নেন দেওয়া যাবে পরীক্ষা, কিন্তু ভাইয়া মানে একটু চাপ হয়ে যাচ্ছে আর কি, কারণ অ্যাসাইনমেন্ট যদি বলে যে এই বুঝছি সপ্তাহের বুঝছি মধ্যে বুঝছি। দেওয়া লাগবে, আবার নিয়মকরণ আছে না দেখে তার লিখতে পারতেছি না, এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। ভাইয়া বল। ওই শনিবারে ভাইয়া আবার আমার কলেজ ভাইয়া ফিজিক্যালি জমা দিতে বলছে অ্যাসাইনমেন্ট গুলা। ফিজিক্যালি জমা দিতে শনিবারে আমার, বলছে? জি ভাইয়া শনিবারে ব্যাক করতে হবে ঢাকায়। আমি ভাবছিলাম রবিবারে আসবো। জি ভাই, তাহলে পরে নেন, এক্সাম এক্সাম একটু দেরি করে নেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পরীক্ষাটা আমরা পরে নিচ্ছি, পরীক্ষার ডেট আমরা পরে চিন্তা করবো। আপাতত কালকে পরীক্ষাটা দেখে ভৌত আলোক বিজ্ঞানটা দিয়ে, ভৌত আলোক বিজ্ঞানের সব টপিক না আসলে, ভৌত আলোক বিজ্ঞানের শুধু হচ্ছে যতটুকু পড়াইছি আসলে, বেতিচার পর্যন্ত পড়াইছি আসলে, বেতিচার পর্যন্ত পরীক্ষা দিলেই চলবে আসলে, বুঝতে পারছিস? আর দেওয়ার দরকার নেই আসলে, বেতিচার পর্যন্ত জি দিলেই। ভাইয়া, দেখলাম প্রশ্ন সব ভাইয়া তো বেতিচারেরই, মানে বইটা যেগুলো আসছে গত 5 বছর একটা বেতিচারের বাইরে দেয় নাই। না মানে ওই যে আমরা হচ্ছিল ওই চ্যাপ্টারটা অপবর্তনটা পড়িনি, মানে ওই যে ওরা তখন শর্ট সিলেবাস নিয়ে খুব ইয়া করতেছিল, তো শর্ট সিলেবাস অনুযায়ী পড়াইছি ওইটা, তো সেই জন্য অপবর্তনটা পড়াইনি। আর সমবর্তনটাও পড়াইনি আসলে, সমবর্তন তারপরও আমরা কিছু আলোক করি নাই শব্দের ভাইয়া, সমানতা আপনি পড়ার নিশ্চয়ই সময় মনে করার হয় নাই একটু ভাইয়া। পড়াইছিলাম। তো তারপরেও তো পড়ানো হয়নি, মেলাসের সূত্র বাকি আছে, ব্রুস্টারের ফর্মুলা বাকি আছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। যাই হোক, দেখ, তো এখানে আমি বলতেছি যে টাইপস অফ ট্যানজেন্ট খুবই সোজা একটা জিনিস আসলে, বেসিক্যালি স্পর্শকের প্রকারভেদ আসলে। কারণ স্পর্শক মানে আমি তোকে আগেই বলছিলাম যে একই জিনিসই, নর্মালি যদি আমি একটাকে বলি হচ্ছে স্ট্রেট লাইন, এটাকে বলবো স্ট্রেট লাইন, যদি এইটা আমাদের কোনো একটা কার্ভ রেখার সাথে সম্পর্ক না থাকে তাহলে এটাকে আমরা বলবো স্ট্রেট লাইন। আর যদি আমাদের এরকম হয় আসলে একটা, এটাকে আমরা আর স্ট্রেট লাইন বলি না, এটাকে আমরা ট্যানজেন্ট বলি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন আসলে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে তোর ট্যানজেন্ট, একই জিনিসই, দুইজনের প্রপার্টি সেম, শুধুমাত্র এইটার জন্য আমাদের একটা দুঃসংবাদ যে এইটার যদি ঢাল আমরা বের করতে চাই তাহলে পরে নর্মালি সরলরেখার যে প্রপার্টি দিয়ে বের করা যাবে। আর এটার জন্য একটা সুসংবাদ যে সরলরেখার ঢাল বের করার জন্য যে প্রসিডিউর সেটা যদি আমরা বের করতে নাও পারি, তাহলে কার্ভ লাইনের ওই পয়েন্টে ঢাল কত, তারপর সরলরেখার ওই পয়েন্টে ঢাল বের করা যাবে। আর সরলরেখার যে কোনো একটা পয়েন্টে ঢাল বের করা যাবে মানে কত, বাকি পয়েন্ট গুলোতেও কত ঢালের মান সেম। এই যে এটার জন্য একটা পজিটিভ পয়েন্ট আসলে। তা আমরা মনে হয় পড়ছিলাম ট্যানজেন্টের সমীকরণ কেমনে বের করে, তারপরে এখান থেকে অভিলম্বের সমীকরণ কেমনে বের করে। তো টাইপস অফ ট্যানজেন্ট বলতে আসলে মোটামুটি 3 টাইপস আছে। তো আমি আসলে প্রত্যেকটা টাইপ একটু লিখে দিব তোদেরকে। এক নাম্বার টাইপটা হচ্ছে এরকম আর কি, ডান পাশেটা একটু মুছে দিই, কারণ আমাদের আসলে এক জায়গার মধ্যেই তিনটা আমরা রাখতে চাচ্ছি আসলে। তাহলে পরে এই যে বিষয়টা এরকম, এইটা এক্স আর এইটাকে বললাম ওয়াই, আর এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট এবি। আইদার এটাকে যদি আমরা বলি তাহলে ট্যানজেন্ট হচ্ছে কত, সিডি আসে। তাহলে পরে আমরা কি বলছি, টাইপস অফ ট্যানজেন্ট। তাহলে এবি
অথবা সিডি এরা কি করতেছে, এরা হচ্ছে যে তোর এক্স অক্ষের কি হয়ে গেছে, এরা এক্স অক্ষের প্যারালাল অথবা এক্স অক্ষের প্যারালাল অথবা ওয়াই অক্ষের উপরে কি হয়ে গেছে, অথবা ওয়াই অক্ষের উপরে লম্ব হয়ে গেছে, ওয়াই অক্ষের উপর লম্ব হয়ে গেছে। এটা নর্মাল কথাবার্তা আসলে, ঠিক আছে। যাহা এক্স অক্ষের সমান্তরাল তাহাই ওয়াই অক্ষের উপর লম্ব। মাঝে মাঝে ঘাবড়ানোর জন্য দেয় আসলে। আমাদের সময় আফসার উদ্দিন স্যার ছিল, ওনার বই এরকম কিছু প্রবলেম দেখা যায়, তো বলতো যে ওয়াই অক্ষের উপরে লম্ব। তখনকার সময়ের কথা, আর এখন তো বইগুলো অনেক বেশি আপডেট করা আসলে। তারপরে ওনার বইয়ে যত ভালো ভালো অঙ্ক ছিল, এখন ইদানিং ওরকম ভালো ভালো বইয়ের অঙ্ক দেখা যায় না আসলে। এখন সবাই তো কিউমুলেটিভ করেই লেখে আসলে। আমার কাছে মনে হয় যে এখন একটা স্পেসিফিক পার্সনের ভালো বই বাজারে দেখাই যায়, যেমন রূপন্থী তো প্রকাশনী, এটা তো আসলে তোর কোনো স্পেসিফিক বইয়ের নাম না। এখানে দেখবে হাজারটা রাইটারের বা কি মানে কৃতজ্ঞতা স্বীকার করা আছে, মানে সবাই কিছু না কিছু মিলে একটা কিউমুলেটিভ করে একটা ভালো বই লেখার ট্রাই করছে আসলে। তাহলে ওই যে মানে কিন্তু পার্সন টু পার্সন যে আমি নিজে একটা ভালো বই প্রেজেন্ট করবো, এরকম খুবই কম দেখা যায় আসলে। তাহলে এবি অথবা সিডি এক্স অক্ষের প্যারালাল অথবা কত ওয়াই অক্ষের উপরে লম্ব হয়ে গেছে। তাহলে এক্স অক্ষের প্যারালাল অথবা ওয়াই অক্ষের উপর লম্ব। আমরা নরমালি স্লোপ বের করার জন্য যেটা বের করি সেটা হচ্ছে এক্স অক্ষের রেসপেক্টে। তাহলে এক্স অক্ষের যদি আমরা আসলে কি বের করি, প্যারালাল বের করি, তাহলে পরে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং স্লোপ dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0। অথবা কেউ যদি এরকম করে লেখে dx বাই dy, কেউ যদি এরকম করে লেখে তাহলে সেটা মানে আবার হচ্ছে কত, 1/0। বুঝছিস কি আমার কথা? মানে একই জিনিসই আসলে, তোকে ঘাবড়ায় দিছে। দেখ এখানে যদি আমি এক্স অক্ষের রেসপেক্টে চিন্তা করি, মানে আমি এক্স কে স্বাধীন ধরলাম আর ওয়াই কে অধীন রাশি ধরলাম, তাহলে এবারে স্লোপ কি হবে, dy বাই dx এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত, 0 ডিগ্রি। দ্যাটস ওয়াই tan 0 ডিগ্রি মানে 0। আর যদি আমি ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ওয়াইটাকে যদি আমি স্বাধীন চলক ধরতাম, তাহলে পরে আমাদের d বাই dx ওয়াই, তাহলে ওয়াই যেটা স্বাধীন সে অক্ষের সাথে উৎপন্ন কোণ। দেখ এক্স টা স্বাধীন, তাহলে এক্স এর সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি। এটা স্বাধীন ওয়াই, তাহলে ওয়াই এর সাথে উৎপন্ন কোণ কিন্তু 90 ডিগ্রি, মানে এই যে ওয়াই অক্ষের উপরে লম্ব। দ্যাটস ওয়াই তখন কত, tan 90 ডিগ্রি মানে হচ্ছে কত, 1/0। সেজন্য তোকে যদি কেউ ঘাবড়ানোর জন্য দেয় যে স্লোপ এমনি বের করো, স্লোপ অমনি বের করো, ঘাবড়ানোর কোনো কারণ নেই আসলে, ঠিক আছে। স্লোপের বেলায় মনে রাখি যদি এক্স অক্ষের রেসপেক্টে বের করা লাগে, তাহলে dy বাই dx, মানে মোট কথা তুই যেটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবি আসলে স্বাধীন চলো, তার রেসপেক্টে তোকে ক্যালকুলেশন করতে হবে আসলে। এরপরে যদি আমরা 2 নম্বরের কথা বলি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা কার্ভ, আর এটাকে আমরা বললাম এক্স আর এটাকে আমরা বললাম ওয়াই। এই জায়গায় যদি আমরা একটা স্পর্শক চিন্তা করি ট্যানজেন্ট, তাহলে এটা একটা এবি ট্যানজেন্ট। এখানে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের কত, একটা সিডি ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট গুলোকে যদি আমরা বর্ধিত করি তাহলে তারা এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে কত, 90 ডিগ্রি। তাহলে পরে কি আমি লিখতে পারি এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে যে এবি এবং হচ্ছে যে কত, সিডি। এরা কি করতেছে, এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে হচ্ছে যে কত, 90 ডিগ্রি কোণ তৈরি করে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, এবং ওয়াই অক্ষের সাথে কি তৈরি করে, এবং ওয়াই অক্ষের সাথে কি কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করে। 0 ডিগ্রি কোণ তৈরি করে। তার মানে ইন দ্যাট কেস যদি আমরা আসলে স্লোপ লিখতে চাই, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু কত, dy বাই dx হচ্ছে যে কত, tan of 90 ডিগ্রি। tan of 90 ডিগ্রি মানে হচ্ছে কত, 1/0। আর যদি আমি এটা লিখি dx বাই dy ইন দ্যাট কেসেস এটা হচ্ছে যে কত আসবে, 0, কারণ y অক্ষের সাথে উৎপন্ন কোণের মান 0। যদি আমি x টাকে দেখ এটাকে লিখছি মানে কত, y টা হচ্ছে স্বাধীন, এরকম করে আসতেই পারে। আর এইভাবে লিখছি মানে কত, এখানে হচ্ছে x টা স্বাধীন আর কি। বুঝতে পারছিস? এই স্লোপ ফিল্ডের যে পরবর্তীতে কি পরিমাণ কাজ আছে তুই চিন্তা করতে পারবি না। যে জিনিসগুলা ছোট, এগুলো তুই আসলে পড়ে আসছিস ইন্টারমিডিয়েটে, কিন্তু তুই বড় বড় জায়গায় যখন যাবি সেগুলোর অ্যাপ্লিকেশনটা দেখবি আসলে, যে কোনো একটা ফাংশনকে এই স্লোপ ফিল্ডের মাধ্যমে কিভাবে আসলে জিনিসটাকে ব্যাখ্যা করা যায়। এবং শুধু তাই নয় আসলে, আমরা যে পপুলেশনের কথা বলি আসলে, যেমন আমি রিসেন্টলি একটা প্রবলেম সলভ করছিলাম আসলে, তো সেটা নিয়ে আমি এমনিতে একটু কথা বলি, তোকে প্রবলেম দেখাইতেছি না আসলে।
রিসেন্টলি আমি তোকে যে প্রবলেমের কথা বলবো আর কি, সেটা হচ্ছে কিরকম, যে কোনো একটা ফাংশনের বেলায় আসলে যখন আমরা হচ্ছে যে তোর আমাদের একটা মডেল দেওয়া হয়েছিল রিসেন্টলি গত উইকের আগের উইকে, সেটা হচ্ছে যে একটা পপুলেশন মডেল আসলে মোটামুটি ওই যে কোর্সটার কথা বললাম সেই কোর্সে সবকিছু মানে ওই স্যারকে কিছু বলাই যায় না। ওই স্যারকে তুই যদি বলিস যে স্যার আমি একটু আসতেছি, আমার কোনো কারণে স্যার আমার সাউন্ডের সমস্যা হচ্ছে, তখন সে বলবে যে ঠিক আছে তোমার সাউন্ডের যে সমস্যা হচ্ছে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হবে। এই জন্য সবাই চুপচাপ থাকে, সবাই বলে বুঝছো, তখন সবাই বলে যে সহজ হবে, হয়তো লেখে যে ইয়াস স্যার বুঝছি, মানে কেউ বলে যে একজন মনে হয় এরকম বলছিল যে জি স্যার বুঝছি, বলো যে এই যে তুমি যে বললা যে জি স্যার বুঝছি, তাহলে পরে তোমার এই ফ্রিকোয়েন্সি চেঞ্জের জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হবে আর কি। মানে উনি সবকিছুই খালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে চিন্তা করে আর কি। তো এই পপুলেশন মডেলের কথা আসলে, বা তুই আসলে যখন এনি কাইন্ড অফ মডেল চিন্তা করবি আসলে, বা তখন দেখবি যে স্লো ফিল্ডের যে ব্যাপার, তুই তখন এটা মানে ভালো করে বুঝতে পারবি যে আসলে যেমন দেখ পপুলেশন পপুলেশন দেখবি যে একটা সার্টেন টাইম পড়ার পর সার্টেন টাইমের মধ্যে পপুলেশন বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে। এরপরে যখন তুই বুঝবি যে না আমার ন্যাচারাল রিসোর্স আস্তে আস্তে কমে যাবে আসলে, কারণ এই বাংলাদেশে অলরেডি 17 কোটি হয়ে গেছে। চিন্তা করে দেখতো যদি 7 কোটি থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের যে রিসোর্স গুলো ছিল এগুলো কিন্তু প্রপারলি ইউজ করতে পারতাম। তখন 7 কোটি মানে কত, বা আমি যদি বলতাম যে এখনকার যদি 50% মানুষ থাকতো তাহলে সবার জমি কত ডাবল হয়ে যাইতো, এইভাবে চিন্তা কর। তাহলে যাদের আগে 1 হাত জমি ছিল তাদের এখন 2 হাত হয়ে গেছে। তাহলে পরে কিন্তু তারা যাদের বাড়ি আগে ছিল মোটামুটি 1 বিঘা জমির উপরে, তাদের বাড়ি হয়ে গেছে 2 বিঘা জমির উপরে। তো ঢাকা শহরেও দেখবি যে এত বেশি বাড়িঘর হইতো না, একটু স্পেসিং হচ্ছে বাড়তো, তাতে করে আসলে শিশুদের পরিবেশের যে বিকাশ এই জিনিসটা আসলে কি বল প্রপারলি হইতো আর কি। মানে মোটামুটি এরকম করে চিন্তা করা হয় আসলে, বুঝছস? আচ্ছা দেখ, তো তার মানে হচ্ছে যে তোর এই যে যেটা বলতেছিলাম আমি, এখন যখন তোর রিসোর্স কমে যাবে আসলে তখন কিন্তু তোর পপুলেশন গ্রোথ কি বল এমনিতেই হচ্ছে যে তোর স্লো হয়ে যায়। তো এরকম একটা ঘটনা তোকে বলা হইলো আর কি, যে তোমার ন্যাচারাল যে রিসোর্স আছে, যেমন এই যে আমাদের হচ্ছে যে নতুন গ্যাস ক্ষেত্র আবার একটা পাইছে আসলে, যেখানে আসলে সরকারি হিসাব অনুযায়ী আমাদের প্রায় 100 কোটি টাকা ইনভেস্ট করা লাগবে, এবং যেখান থেকে আমরা হয়তো বা প্রায় 1300-1400 কোটি টাকা হয়তো বা পাবো আর কি। তো সরকারি হিসেবে 100 কোটি টাকা মানে আসলে ঘুরে ফিরে দেখা গেল যে আসলে 500-700 কোটি টাকাই খরচ হবে। ওই দিন শেষে হয়তো 200-400-500 কোটি টাকা হয়তো বা টিকবে আসলে। তো এখন এই যে ন্যাচারাল রিসোর্স গুলা যেগুলো আছে আসলে, সেটা প্রত্যেকটা কান্ট্রিতেই যথেষ্ট পরিমাণ দেওয়া আছে আসলে। মানে সৃষ্টিকর্তা মোটামুটি প্রত্যেকটা কান্ট্রিতে, সেটা এখন গ্যাস ফিল্ড হোক বা সেটা এখন কয়লার খনি দিয়ে হোক বা সেটা আসলে তো স্বর্ণের খনি দিয়ে হোক আর কি, মোটামুটি সব জায়গায় এই জিনিসগুলা প্রিজার্ভ করা আছে আসলে। তো মানুষ আসলে তোর কি করে, বা কোনো একটা কান্ট্রিতে আসলে যখন শুরু থেকে তুই যখন তোর জেনারেশন গুলাকে আসলে পড়ালেখা বা রিসার্চ ধর্মী কাজ করাবি, যেমন আমি যদি আসলে আমাদের এই গ্যাস ক্ষেত্রের কথাই যদি বলি, দেখবি যে এখানে উত্তোলন করার জন্য কিন্তু বাংলাদেশের কাউকে বলবে না। বাংলাদেশের কাউকে বলতে তোর প্রশ্ন করতে হয় বুয়েট রুয়েটে যারা আছে তাদেরকে তো বলতে পারে না, কারণ তাদেরকে বলেও লাভ নাই, কারণ তারা রিসার্চ করে না আসলে। এই কাজগুলো করার জন্য রিসার্চের সাথে জড়িত থাকতে হবে আসলে, বাট বাংলাদেশে কেউ এরকম কাজ করে না আসলে। কয়েকজন আছে হাতে গোনা নিজ ইচ্ছায় রিসার্চ করে, আদারওয়াইজ বাকি কারো দরকার নেই। কারণ আমি রিসার্চ করে কেন ভাই খারাপ থাকতে যাব, তাই না? আর একজন রিসার্চ না করেই ভালো আছে, বুঝে দেখ।
যে বিসিএস হয়েছে বা যে সরকারি চাকরি করতেছে সে তো আর জীবনে রিসার্চ করতে যাবে না আসলে, তো সে রিসার্চ না করে আমার সাথে ভালো আছে, আমি কেন শুধু শুধু রিসার্চ করতে যাব? তো এই টাইপের একটা জিনিস মানুষের মধ্যে চলে আসার কারণে মানুষ আর পড়ালেখা বা এগুলো করে না। তো দেখবি যে এটা করার জন্য আমরা বাইরে থেকে স্পেশালিস্ট নিয়ে আসবো, বাট আমরা কিন্তু চাইলে ধর আমাদের যে রিসোর্স আছে আমরা কিন্তু এটা দিয়ে আমাদের দেশে নার্স করতে পারি। তো এখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজটা হচ্ছে এইটা, যে পপুলেশন বাড়তেইছে, টাইম বাড়ে, পপুলেশন বাড়ে, এখন টাইম বাড়ে পপুলেশন বাড়ে, আমরা করে পপুলেশন বাড়লে মনে কর যে হচ্ছে যে প্রত্যেক মানে কি বলবো, আর বাংলাদেশে প্রায় 30-40 কোটি মানুষ হলে তখন তুই কি করবি বল? সেই জন্য আমাকে কি করতে হবে বল, জিনিসটাকে রেটটাকে কমাইতে হবে আসলে। তো রেটটাকে কমায় যদি আমি ন্যাচারাল রিসোর্সটা আবার বাড়াইতে চাই তখন কিছু সময়ের জন্য আমার স্লোপ কি করবে, ফল করবে আসলে। তারপরে হয়তোবা দেখা গেল যে আবার যখন রিসোর্স বেড়ে গেছে, তারপরে দেখা যাবে যে আবার যখন রিসোর্স বেড়ে গেছে আসলে রিসোর্স যখন বেড়ে যাবে তখন দেখবি যে আবার হচ্ছে যে তোর মানুষ বাড়তেছে, তখন আবার এই যে এই সম্পর্কগুলা দিয়ে কিছু যখন প্রোগ্রাম ডেভেলপ করা লাগে বা মডেল ডেভেলপ করা লাগে তখন হচ্ছে যে তোর দেখবি যে এই জিনিসগুলোর কাজ কত। আর এই জন্য এই জিনিসগুলো হয়তোবা আমরা যেভাবে শিখি তাতে হয়তোবা খুবই বাস্তবিক পক্ষে হয়তোবা অত ভালো বোঝা যায় না যে স্লোপ এটা এত বেশি ইম্পর্টেন্ট না, বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ দেখবি যে হচ্ছে যে তোর এই স্লোপ ফিল্ড যেটা দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স, এটার কাজ এমন কোনো জায়গায় নাই যে পাবি না, প্রত্যেকটা জায়গায় আসলে দেখবি স্লোপ ফিল্ডের কাজ আছে আসলে। সেই জন্য স্লোপ ফিল্ডের যে ব্যাপারটা সেটা ইমাজিন করা শিখতে হবে আসলে, যে না আর স্লোপ ফিল্ডের মান যেখানে 0 বুঝতে হবে যেগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট আসলে, তাই না? ওকে, তাহলে পরে দেখ এই দুটা পর্যন্ত বুঝতে হচ্ছে যে আমাদের কোনো সমস্যা নাই আর কি। তাহলে পরে আমরা আসলে ABCD এটার সাথে আমাদের যতটুকু পরিমাণ হচ্ছে যে এটা তৈরি করে, তা আমরা মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে যে তো বললাম আর কি। তো এখন এটা যদি সবই যদি আমরা বলি আসলে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তোর আমরা আরেকটা টাইপ নেবো, টাইপ নাম্বার 3 আসলে। টাইপ নাম্বার 3টা কিরকম, যে ট্যানজেন্ট যদি আসলে অ্যাক্সিস গুলার সাথে আমাদের ইকুয়াল কোণ তৈরি করে আসলে। কারণ ট্যানজেন্টের পক্ষে এই তিনটা কাজ ছাড়া আসলে আর কোনো কাজ করা পসিবল না। আইদার হতে পারে ও 30 ডিগ্রি তৈরি করবে, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, তার জন্য কি হবে এটা তো আমরা জানি। আইদার হতে পারে একবারে হচ্ছে এক্স অক্ষের প্যারালাল, আইদার হতে পারে যে একবারে ওয়াই অক্ষের উপরে লম্ব বা এক্স অক্ষের উপরে লম্ব। এই কেস আর একটা কেস বাকি আছে, সেটা হচ্ছে যদি এরকম হয় আসলে, এই যে এটা হচ্ছে একটা কার্ভ লাইন, এটা কার্ভ লাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এখানে আসলে তো বল একটা স্পর্শক যদি অঙ্কন করি আসলে, তাহলে মোটামুটি আমাদের যে দুইটা অক্ষ আছে তারপরে একটা অক্ষকে আমরা বলতেছি এক্স অ্যাক্সিস আর একটাকে আমরা বলতেছি ওয়াই অ্যাক্সিস। এখন প্রশ্ন হচ্ছে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করছে, তাহলে পরে আমরা যদি এই পাশের কোণটাকে যদি চিন্তা করি, এই দেখ ঘড়ির কাঁটার বিপরীতে নিছি, তাহলে পরে দেখ এই কোণের মানটাকে যদি আমরা থিটা বলি, এই কোণের মান যদি থিটা হয় তাহলে আমরা ড্যাম শিওর যে এই কোণের মানটাও কত হবে, থিটা হবে। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলতেছি যে সাপোজ এটা হচ্ছে যে আমাদের 45 ডিগ্রি কোণ, কথার কথা বললাম যেটা 45 ডিগ্রি কোণ, তাহলে কিন্তু আমাদের ওয়াই এর কথা যদি বলি তাহলে এটাও ডেফিনেটলি 45 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে কোনো একটা চতুর্ভাগ কত 90 ডিগ্রি আসবে। তাহলে এটা যদি 45 হয় তাহলে ডেফিনেটলি হচ্ছে যে আমাদের কত, এই জায়গাটাকেও কিন্তু আসলে আমরা বলতেছি এই যে এইটা, এটাকেও আমরা বলতেছি 45। তার মানে দেখ এই যে আমাদের ট্যানজেন্ট, এই পুরা যদি ট্যানজেন্টটাকে আমরা বলি হচ্ছে AB, তাহলে এই ট্যানজেন্টটা একটা অস্থির সম্পর্ক মেইনটেইন করে, যে ট্যানজেন্টটা হচ্ছে x আর y নামক যে দুইটা অক্ষ আছে সেই অক্ষদ্বয়ের সাথে কি তৈরি করে বল, বল তুই কিছু বলবি? স্পর্শক, স্পর্শক কি করে দেখ, স্পর্শক হচ্ছে অক্ষদ্বয়ের সাথে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে কি তৈরি করে, অক্ষদ্বয়ের সাথে হচ্ছে যে তোর সমান সমান কি তৈরি করে বল, অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ হচ্ছে যে কি করে বল, সমান সমান কোণ হচ্ছে যে তোর তৈরি করে আসলে। ওকে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে, তার মানে আমরা আসলে কি বলতেছি, আমরা বলতেছি যে এক্স এর সাথে হচ্ছে +45, ওয়াই এর সাথেও আমরা বলতেছি যে +45। মজার বিষয় হচ্ছে এক্স এর সাথে যদি আমরা আসলে বলি 45, তাহলে এই দিক দিয়ে যদি 45 হয় তাহলে একটা জিনিস চিন্তা করে দেখতো, আমরা কখনো একটা রেখা, রেখা মানে কত, যেটা আসলে তোর কি বল ইনফিনিটি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ড করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে,
তা আমরা একটা রেখাকে তো রেজিস্ট করতে পারি না যে রেখাটা জাস্ট এতটুকু, তাইলে পরে তো আমরা তো রেজিস্ট করতে পারবো না। এটাকে যদি আমরা আসলে ইলংগেট করি তাহলে এটা বাড়তেই থাকবে, এদিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তার মানে এদিকে বাড়ার কারণে যেটা হয়েছে আসলে এই যে কোণটা আছে, এই কোণটা যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ চিন্তা করি, তাহলে পরে বোঝাই যাচ্ছে এটা কিন্তু ক্লকওয়াইজ। তার মানে এটা কি হয়ে যাবে বল, এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে যে তোর মাইনাস আসলে। তার মানে এক্স অক্ষের সাথে কয়টা কোণ তৈরি করতেছে, এক্স অক্ষের সাথে একই মানের একই মান কিন্তু আলাদা আলাদা ডিরেকশনের কয়টা কোণ তৈরি করে বল, দুইটা কোণ তৈরি করে। এখন আমাকে যদি কেউ ঢাল বের করতে বলে তাহলে ঢালের যে ডেফিনেশন সেটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আমি যে কোণ তৈরি করি। এক্স অক্ষের পজিটিভ দিক কথাটা মানে কি, এই অক্ষের মানে এই রেখাটার জন্য চিন্তা করতো, এই রেখাটা এইদিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে এইদিকে, তাহলে কোণের মান তো এরকম হবে, তাই নয় কি? তার মানে আমরা যদি হচ্ছে যে তোর কত বল এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যদি ঢালের মান তৈরি করতে চাই তাহলে এই দিক দিয়ে যদি একটা চিন্তা করি তাহলে পরে একটা থিঙ্কিং এ আমার মান আসবে হচ্ছে tan 45। আর যদি আমরা মনে করি যে না এই দিক থেকে থিঙ্ক করবো, আসলে সাপোজ কেউ যদি মনে করে যে ভাই পজিটিভ চিন্তা করবো এই দিক থেকে থিঙ্ক করবো, তাহলে পরে তার জন্য আসবে হচ্ছে কত tan 135। কেউ যদি মনে করে দরকার নাই এই সামান্য কোণ সেটাকে আমি এই দিক বরাবর থিঙ্ক করবো, তাহলে পরে তার রেসপেক্টে আসবে হচ্ছে tan অফ মাইনাস হচ্ছে কত 45। এই যে দুইটা, এই দুইটার বেলায় দেখ, দুইটার বেলায় জন্য কিন্তু আসে মাইনাস অফ, আর এটার বেলায় দেখ এটার বেলায় কিন্তু আসতেছে প্লাস। তার মানে যদি আমরা কোনো একটা স্পর্শকের কথা বলি এবং স্পর্শক যদি আমাদের অক্ষ দুইটার সাথে এক্স এবং ওয়াই এর সাথে যদি সমান সমান কোণ তৈরি করে তাহলে পরে বাই ডেফিনেশন অফ স্লোপ আমরা কিন্তু বলতেই পারি যে এটা 40 ডিগ্রিও পসিবল। আবার যদি আসলে তোর আচ্ছা ভাইয়া, সরি এটা 45 ডিগ্রি না, ওয়েট এই ভাই ওটা 135 ডিগ্রি কিভাবে হয় ভাই? বলতেছি না, তাহলে পরে কত বল 135 কেন বলতেছি, একই জিনিসই ভাই আসলে ওটা -135 হয় ভাই, ওটা -135 হয়। এটা তোর হচ্ছে কত বল একটা tan 135 আসবে আর একটা কত বল tan অফ হচ্ছে -45 আসবে আসলে। তাইলে পরে বলতো আমাদের ঢালের মান কত আসবে, তাইলে পরে হচ্ছে যে ঢাল, ঢাল মানে কত dy বাই হচ্ছে কত dx, সেটা মানে আসলে কত পাবো বল, একবার +1 পাবো একবার -1 পাবো। তার মানে আমরা বলতেই পারি যে যে কোনো একটা রেখা অক্ষদ্বয়ের সাথে যদি সমান সমান কোণ তৈরি করে তাহলে পরে কি বলতে পারবো, তাহলে পরে আমরা বলবো হচ্ছে রেখা, রেখা কি করে, রেখা অক্ষদ্বয়ের সাথে, রেখা অক্ষদ্বয়ের সাথে কি তৈরি করে, রেখা অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করলে, সমান সমান কোণ তৈরি করলে ঢালের মান কত হবে dy বাই dx ইজ ইকুয়াল টু +-1। এটা কি বুঝতে পারছিস আপনার সাদ আগাল, এটা বুঝতে পারছিস? বুঝতে পারছিস এটা? সাজিদ বুঝতে পারছিস এটা? জি ভাই। সমস্যা কি নেই, আহা বুঝতে পারছিস এটি? জি ভাই বুঝতে পারছি। লেখা লিখে ফেলা আর কি, আহামরি কিছুই না, ঝটপট লিখে ফেল। ভাইয়া লেখা শেষ। লেখা শেষ হয়েছে না? আমি ভাইয়া লেখা শেষ ভাই। ওকে, তো দেখ অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ যদি তৈরি করে আসলে, আচ্ছা এটা যদি এখন এই দিক দিয়ে না বুঝিস তাহলে পরে এদিক দিয়ে দেখ, তাতেও সমস্যা নেই আসলে। ওই এমন না যে তোকে এটা দিয়ে বোঝা লাগবে আসলে, তাই না? এই যে দেখ, এই ভাই চিত্র, লাউ কদু সবই তো সমান ভাই। এটাও তো অক্ষের সাথে সমান সমান কোণই তৈরি করে, তাই না? আর
মজার বিষয় হচ্ছে এইবারের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত বল, এটা হচ্ছে 135। আর যদি এটার কথা বলি, এটাও সমান সমান কোণ তৈরি করে, এটা tan 45। কোনো প্রবলেম নেই, লিখেই হলো একটা। তাহলে পরে এটা কত হবে +1, আর এটা হচ্ছে কত tan of -1। তাহলে দুটাকে যদি আমি কম্বাইন করি তাহলে tan θ m dy/dx। বিষয়টা হচ্ছে এরকম। সো প্রবলেম নেই। দেখ এই যে এটা হচ্ছে যে তোর টাইপস অফ স্লোপস, কারণ এখান থেকে বুয়েটে প্রশ্ন আসে আর কি। প্রায় সময় দেখা যায় যে তোর টাইপস অফ স্লোপ থেকে প্রশ্ন আসছে। প্রশ্নগুলো কি আহামরি কঠিন না, প্রশ্নগুলো খুবই সোজা। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে যে জায়গায় আমরা এই প্রশ্নগুলো সলভ করব, সেই প্রশ্নগুলো একই সাথে আমাদের অনেকগুলো জিনিস কভার হয়ে যাবে আসলে। যেমন আমরা দেখ বক্ররেখার কথা বলতেছি। মোট কথা হচ্ছে যে বক্ররেখা বলতে আমি যদি আমাদের পঠিত জিনিসগুলোর কথা বলি তাহলে বৃত্ত আসবে, কনিকের মধ্যে যে পার্ট গুলো আছে সেগুলো আসবে। তারপরে হচ্ছে যে আমাদের মানে মোট কথা এক কথায় বলতে গেলে আসলে তো কত বল ওয়াল টাইপস অফ একবারে কার্ভ, পুরাটাই আমরা আসলে তো এই টাইপস অফ স্লোপ দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন আমি একটা সহজ এক্সাম্পল দিই আসলে। তোকে যদি কখনো এরকম বলা হয় যে y = x², দেখ y = x² প্লাস রুট ওভার কত 1 - x²। বইয়ের একটা অঙ্ক y = x² প্লাস রুট ওভার 1 - x²। এই বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, দেখ এটা রুয়েটে আসছিল, চুয়েটেও আসছিল, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শ, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয়। x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয়। তাদের স্থানাঙ্ক, তাদের স্থানাঙ্ক হচ্ছে যে কি বলবো, তাদের স্থানাঙ্ক হচ্ছে যে নির্ণয় কর। এই যে এটা হচ্ছে, তো এই যে এটা একটা অঙ্ক আসলে, বুঝছো? মানে এই অঙ্কটা যদি আসলে আমরা তো এমনিতেই অ্যাজ ইউজুয়াল করি তার বিষয়টা আলাদা, আর যদি আসলে বুঝে বুঝে করতে চাস তার বিষয়টা আসলে আলাদা। এখানে বলা আছে y is a function of হচ্ছে x, তার মানে y টা শুধুমাত্র একজন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। তাহলে y টা হচ্ছে যে কত বল, এখানে x টাই শুধু ইন্ডিপেন্ডেন্ট রাশি আর y টা হচ্ছে যে তোর কত ডিপেন্ডেন্ট রাশি আসলে। তাহলে y = x² প্লাস রুট ওভার 1 - x²। এটা কার্ভ লাইন, এই কার্ভ লাইনে যে যে জায়গায় স্পর্শক, স্পর্শকটা মানে এই কার্ভ লাইনের উপরে যদি আমরা অনেকগুলো স্পর্শক আঁকাইতে পারবো, তাহলে অনেকগুলো স্পর্শকের মধ্যে যে যে স্পর্শকগুলো হচ্ছে যে আমাদের কি হবে বল, x অক্ষের উপর লম্ব হবে, জাস্ট তাদের কি বের করতে বলছে, স্থানাঙ্ক বের করতে বলছে। এখন এই টাইপের যে অঙ্কগুলো এগুলো কিন্তু খুবই সোজা, বাট সত্যি কথা বলতে কি দেখ এই টাইপের অঙ্কগুলো রুয়েটে বল, চুয়েটে বল, ইভেন কি বুয়েটেও যদি দেখিস তাহলে এটা আসছে আসলে একবারের মতো মনে হয়। আর কুয়েটেও দেখ এগুলো কিন্তু আসে। ইভেন কি শুধু তাই নয়, এমআইএসটি বল, আইটি বল, এগুলো কিন্তু একটা কমন প্রশ্ন আর কি। সো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় যদি আসে ডিফারেন্সিয়েশন থেকে, যেমন 18 সালের ডিফারেন্সিয়েশন কিন্তু অনেক ইজি আসছিল বুয়েটে। তো তোর সময় ডিফারেন্সিয়েশন যদি কোনো কারণে অনেক বেশি ইজি আসে, আসতেই পারে আসলে, তো ধরে নিবি এটা তোকে আসলে মানে ওনারা ইচ্ছা করে নাম্বারটা দিতেছে আসলে। এই জন্য এই টাইপের প্রবলেম গুলা পাইলে ইনস্ট্যান্ট তোকে করতে হবে। এগুলোর পিছনে কখনোই 3 মিনিট ব্যবহার করা যাবে না, 3 মিনিটও নয় আসলে। এগুলোর পিছনে তোকে ম্যাক্সিমাম 1 মিনিট 30 সেকেন্ড, 1.5 মিনিটের বেশি ব্যবহার করা যাবে না। কারণ এটা ইজি দিছে, এখান থেকে টাইম সেভ করে যেটা কঠিন দিবে সেখানে প্রপারলি এটা ইউজ করা তোকে শিখতে হবে আসলে। এখন এটাতেও যদি তুই 3-4 মিনিট লাগাইতেছিস, ওইটাতেও লাগাইতেছিস 5-6 মিনিট, তাহলে 3 × 2 38, 39, 35টা অ্যান্সার দিতে দেখবি তোর টাইম চলে গেছে। বাকিগুলা পেরেও তো আসলে কোনো লাভ নেই, তাই না? ওই কথা বাইরে এসে বলে কি আর লাভ আছে? মানুষকে বলতেছিস যে আমি সবই পারছিলাম কিন্তু দিতে পারিনি, এটা বলে লাভ নেই। তো প্রথম কথা হচ্ছে যে কোনো একটা বক্ররেখা, বক্ররেখার যে 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 বিন্দুগুলোতে স্পর্শক x অক্ষের উপরে লম্ব, তাহলে আমি যদি কোনো একটা নরমাল বক্ররেখা বলি, তার যে বিন্দুতে স্পর্শকটা, এই যে স্পর্শকটার নাম যদি AB, এটা যদি আমাদের x অক্ষের উপরে যদি লম্ব হতে চায় তাহলে পরে θ = কত 90 ডিগ্রি। ওকে, তার মানে এই বক্ররেখার উপরে যতগুলো এরকম পয়েন্ট আছে, যে যে পয়েন্টগুলো দিয়ে স্পর্শক আঁকাইলে তাদের হচ্ছে থিটার মান কত 90 ডিগ্রি আসবে। থিটার মান 90 ডিগ্রি আসবে মানে আসলে কত, আমি যদি বলি dy/dx আসবে কত tan 90 মানে 1/0। তাহলে আমাদের কাজ কি ঢাল বের করার পালা।
ঢাল যদি বের করতে চাই তাহলে পরে জন্য কেমনে বের করব, dy বাই dx ইজ ইকুয়াল টু কত, এটা মানে x স্কয়ার কে করলে পাবো কত 2x, আর রুট ওভার জাতীয় ফাংশন করলে কি পাওয়া যায় 1/2 অফ রুট ওভার মেইন ফাংশন, দেন d বাই dx, আবার এটা যদি করি তাহলে একবারে কিন্তু -2x, তাই না? অনেকদিন ধরেই তো করতেছি, এখন যদি ভেঙে দেওয়া লাগে এটাই তো চলেই যাবে, তাহলে পরে কত পাবো, তাহলে পরে কিন্তু পাবো 2x মাইনাস হচ্ছে x, এটাকে বললাম 1 মাইনাস হচ্ছে x স্কয়ার। বড় জোর আমি এই কাজটা করতে পারি, 1 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে 2x, তারপরে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার মাইনাস x, এবং এই ভ্যালুটা কত, অ্যাকর্ডিং টু কোশ্চেন এই ভ্যালুটা হচ্ছে যে এটা ইকুয়াল, তাহলে আরআরই গুণ করলে আমাদের কত আসবে, আরআরই গুণ করলে আসবে রুট ওভার, এটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল 0, তাহলে এটাকে আমরা বলতেছি যে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1, তাহলে x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল টু হচ্ছে যে প্লাস মাইনাস হচ্ছে যে তোর 1, তাহলে x এর মান প্লাস মাইনাস 1, আমাকে কোঅর্ডিনেট বের করতে বলছে, স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে x এর মান বের করলেই শুধু হবে না, ওই ফাংশনে y এর মান কি কি কন্টেইন করে এটা বের করতে হবে, y equal x square plus root over 1 minus x square, here we put the value of x is equal to plus minus 1 and get the value of y আসলে, এই যে এটা হচ্ছে অ্যানসার। বলতে এগুলো এমনিতেই ইজি না, এগুলো কিন্তু বইয়েরই অঙ্ক আসলে, এগুলো নিয়ে কোনো প্যারা আছে? সাজিদ একবারে ক্লিয়ার না এগুলো? জি ভাইয়া ক্লিয়ার। ভাই y এর মানও তো 1 আসে ভাই। প্রশ্ন হইলে বলিস, এগুলো বেশি প্যারা নেই। লেখা হয়েছে, লেখা হইলে বল। এগুলোর জন্য এত আহামরি দরকার না, এগুলো সহজ অঙ্ক, বুঝছস? জি ভাইয়া। ওকে, এখন জাস্ট তোর কাজ হবে শুধু এই যে এগুলো ট্রায়াল দেওয়ার, তারপর আমি তোকে করতে দেবো, কারণ এগুলোতে আহামরি কোনো প্যারা নাই। এবং শুধু তাই নয়, এগুলো দিয়ে তুই কিন্তু আসলে ওই যে উপরে যেগুলো লিখে দিয়েছি বৃত্ত বল, কনিক বল, এগুলো বের করতে পারবি, যেটা আমরা গতদিনও দেখছিলাম আসলে। তো y ইজ ইকুয়াল টু, এটা দেখো পারিস কিনা, y ইজ ইকুয়াল টু x মাইনাস 3 তার উপরে স্কয়ার ইনটু x মাইনাস 2, এত বক্ররেখার এত বক্ররেখার যে সমস্ত, এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে, এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক, এত বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের প্যারালাল, তার কি বের, তার হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে এটা হচ্ছে যে আমাদের কথা, এটা হচ্ছে যে তোর কত, পারবি না করতে, এগুলো সোজা। শুধু তাই নয়, আমি তোকে এটাতে একটু হেল্প করতে পারি, যেমন নেক্সট অঙ্কটা, এটা তোরা নিজেরা করবি, ইনস্ট্যান্ট করবি আসলে। y is equal to x cube, y is equal to, ঠিক আছে, x cube minus 3x square, লেখ y equal x cube minus 3x square minus 2x plus 1, বক্ররেখার, বক্ররেখার যে সমস্ত, বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে
সমান সমান কোণ তৈরি করে যে সমস্ত বিন্দুতে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে সমান সমান কোণ তৈরি করে তাদের তাদের হচ্ছে কি নির্ণয় করো, তাদের ভুজ নির্ণয় করো, তাহলে সমান সমান কোণ তৈরি করার বেলায় কি হয়, হিন্টস যদি আমি বলি তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, আর উপরেরটার কথা যদি বলি তাহলে dy বাই dx এর কথা যদি বলি তাহলে ইকুয়াল কত আসবে 0। তাহলে আমাদের প্রথম যে হিন্টসটা, তাহলে প্রথমটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের হিন্টস, পরের বার এইটা হচ্ছে আমাদের হিন্টস আসবে। লাল কালিতে যেগুলোকে বক্স করে দেওয়া হয়েছে আসলে। এখন তোদের কাজ কি, তোদের কাজ হচ্ছে যে এই দুইটা অঙ্ক একটু ঝটপট করা, আসলে খুব বেশি দেরি না করা, ঠিক আছে? y cube is equal to x স্কয়ার 2a মাইনাস হচ্ছে x। এই যে বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের প্যারালাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, প্রথম দুইটার অ্যানসার চাইতেছি শুধু, ঠিক আছে? প্রথম দুইটার শুধু অ্যানসার চাই। প্রথম দুটো বলবো, বুঝি নাই জুনায়েদ, বল। বলতেছি প্রথম দুইটা বলতে বলছেন? হ্যাঁ, প্রথম দুইটা হয়েছে। জি ভাইয়া। কত আসছে ফার্স্টের অ্যানসার? ভাত 3,0 আর একটা আসছে 7,3 7/3, 4/27। গুড, হয়েছে, প্রথমটা হয়েছে। আর পরেরটা হলো 1 প্লাস √2, 1 মাইনাস √2, 3 প্লাস √3/3, 3 মাইনাস √3/3। ওই তো একই জিনিস, 1 প্লাস মাইনাস √2, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে মোট 4টা মান আসছে দ্বিতীয়টায় x এর ভুজ। সমস্যা নাই, হয়েছে। আহাদ, সাদ, অ্যানসার কি এগুলো আসছে? আদনান, রুমি, শাকিন বুঝতেছিস? ভাই প্রথমটার মান কত আসছে বললো? 5/2। 3,0, তারপরে মনে হয় কত জানো, 7/3, 4/27 আসছে। জি ভাইয়া। না ভাইয়া, আমার আসে এটা নাই? আসছে ভাইয়া। না আসলে সমস্যা নেই, আমাকে বল, আমি করে দিব, কোনো প্রবলেম নেই। ভাই 3 নাম্বারটা মানে x কিউবেরটা করে দেন। x কিউবেরটা দেন 2 নাম্বার, এটাকে তুই আগে ফার্স্টে কি কর, ডিফারেন্সিয়েশন কর, কত আসবে? 3x স্কয়ার মাইনাস 6x, তারপরে কত, -2, এরকম আসবে না? দেখ জি ভাই, এখানে
দিচ্ছে কত 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল প্লাস মাইনাস 1, মানে একবারে তো আর করা সম্ভব নয়। তাহলে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 একবার প্লাস 1 ধর আর একবার মাইনাস 1 ধর, ক্যালকুলেশন করলে দ্বিঘাত সমীকরণ x এর মান বের করতে পারবি না। যদি একান্তই না বের করতে জি পারি ভাই রিজাল্টটা হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটার দিকে যা, বাকিরা সাদ আহাত তোদের হইছে, আবিদ আজাদ, জি ভাইয়া হয়েছে ভাইয়া। হামিম, এই হামিম পারতেছিস? জি ভাইয়া। হামিম পারতেছিস? জি ভাইয়া। ওকে গুড। বাস, আদনান আসছে না উত্তর সবগুলা? জি ভাইয়া। এই সাদ আসছে উত্তর সবগুলা? নাকি সমস্যা হইতেছে? সমস্যা হইলে বল। দেখ তোমরা শুনতে পাচ্ছ না, দেখ। রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এ। বইয়ের খুবই সুন্দর একটা অঙ্ক। বক্ররেখার যে কোনো স্পর্শ কর্তৃক ভাইয়া লাস্টের 3 নম্বর অঙ্কটার আনসার কত আসে? কত যে আসে, কত ছিল এক্স স্কয়ার। আচ্ছা বলতেছি দাঁড়া। বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক, হ্যাঁ, বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি হতে কর্তৃত যোগফল সর্বদা ধ্রুবক থাকে। খুবই চমৎকার একটা অঙ্ক। আসলে আমরা অনেক সময় ভুলে যাই আসলে এটা। তো আমি এটা একটু করে দিই বা এটা একটু সাইজ করে দিই, তারপরে তোকে আরো কিছু অঙ্ক করতে দিব আর। তো সেটাতে আমরা একটু পরে আসি। আপাতত আমাকে একটু শুধু এটা বল, এর একটা বক্ররেখা আসে। তো এই বক্ররেখার যে কোনো স্পর্শ কর্তৃক অক্ষ দুইটা হতে যে পরিমাণ অংশ কেটে নিবে তাদের যোগফল সর্বদা ধ্রুবক থাকবে। আসলে বিষয়টা কিরকম আমি তোকে একটু বোঝানোর ট্রাই করি। মনে কর একটা বক্ররেখা হচ্ছে সাপোজ হচ্ছে একটা বক্ররেখা এরকম টাইপের। তো এটাকে আসলে আমরা বলতেছি হচ্ছে এক্স আর এইটাকে আমরা বলতেছি ওয়াই। তো বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক, সাপোজ এই বিন্দুতে একটা স্পর্শক আঁকাবো। তো স্পর্শক যদি আমরা আঁকাই তাহলে সেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে বল, এবি রেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি আসলে তোর বক্ররেখাটাকে যদি এখান থেকে উইথড্র করে দিতাম, বক্ররেখাটাকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিতাম, তাহলে বক্ররেখাটাকে বাদ দিয়ে আমি যদি শুধু স্ট্রেট লাইনটা এখান থেকে পাই, তাহলে পরে আমাকে একটু বলতো স্ট্রেট লাইনের সাধারণ সমীকরণ অনুযায়ী আমি আসলে কি জানি। এটা জানি ও এ, এটা জানি ও বি, এটা এ, এটাকে বললাম বি। তাহলে পরে আমাদের সাধারণ সমীকরণ কত, সরি সাধারণ না আদর্শ সমীকরণ এক্স বাই এ, এটাকে বললাম ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তা আমরা বলতেছি তো অক্ষ দুইটা হতে কর্তৃত অংশ, তাহলে প্রথম অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ এ, দ্বিতীয় অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ বি। কর্তৃত অংশ দুইটার যে যোগফল এরা সর্বদা কি থাকে, এরা সর্বদা কি থাকবে, এরা সর্বদা হচ্ছে যে তোর কনস্ট্যান্ট থাকবে। এরা সর্বদা কি থাকবে, এরা সর্বদা হচ্ছে যে তোর কনস্ট্যান্ট থাকে। তার মানে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার,
বক্ররেখার যে কোনো স্পর্শক কর্তৃক অক্ষ দুইটা হতে কর্তৃত অংশের যোগফল সর্বদা কি থাকে, ধ্রুবক থাকে। বিষয়টা হচ্ছে এইরকম যে আমরা যদি কোনো একটা বক্ররেখা ড্র করি বা আমরা যে কোনো একটা বক্ররেখাতে যে কোনো একটা যদি স্পর্শক নিয়ে চিন্তা করি, তাহলে ওই স্পর্শকটা যেহেতু একটা স্ট্রেট লাইন, তাহলে ওই স্পর্শকটাকে যদি আমরা আদর্শ সমীকরণে যদি সাজাই, তাহলে অবশ্যই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 আকারে পাবো। এই যে এ আর বি এটা হচ্ছে অক্ষ দুইটা থেকে কর্তৃত অংশ, তাদের যোগফল বিয়োগফল দিয়ে অঙ্ক কেমনে করে 3.5 করিস নাই, মনে থাকার কথা। তাহলে বক্ররেখার যে কোনো একটা স্পর্শক অক্ষদ্বয়ের সাথে এই যে কর্তৃত অংশ দুইটা চিন্তা করবে, সেই কর্তৃত অংশের যে দুইটা যোগফল, সেই যোগফলের মানটা যেন অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আসলে এক্স্যাক্টলি এইটা হচ্ছে যে আমাদের এই অঙ্কের মূল গোল, যে কর্তৃত অংশের পরিমাণ কি রাখতে হবে, ধ্রুবক রাখতে হবে। এখন কর্তৃত অংশ পাওয়ার জন্য প্রথমে তো আমাকে আগে সরলরেখাটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে, মানে আমাকে তো আগে ট্যানজেন্টটা বের করতে হবে। তাহলে আমি একটা বক্ররেখা চিন্তা করি, সাপোজ এই যে এটা একটা বক্র, এরকম একটা বক্ররেখা। আমরা বিশ্বাস করে নিলাম এই বক্ররেখার সমীকরণ কত, রুট ওভার এক্স রুট ওভার ওয়াই ইকুয়াল রুট ওভার এটা। এটা হচ্ছে আমাদের অ্যাজিমুয়াল এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন এই যে বক্ররেখা, সেই বক্ররেখার যে কোনো বিন্দু, বিন্দু কি বলে দিছে না, বিন্দু যেহেতু বলে দেয় নাই, তো যে কোনো বিন্দু নেওয়া একটু মুশকিল। তাহলে আমরা সেই বিন্দুটাকে নিলাম এক্স ওয়ান ওয়াই। তাহলে এই বিন্দু থেকে গেছে একটা বক্ররেখা গেছে। আর যথারীতি এই বক্ররেখাটা আমাদের এক্স আর ওয়াই কে কিভাবে সেট করছে, এটাকে আমরা বললাম যে এ, আর এটাকে আমরা বললাম বি। আর এটা তো আমরা জানি, তাই না, সেম কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে ফার্স্টে তো আমাকে আগে এই বক্ররেখার সমীকরণটা তো আগে বের করা লাগবে। সমীকরণটা যে বের করব, আমাকে একটু বলতো যে এই যে স্পর্শকটা আছে, সেই স্পর্শকটা কি বলতো। আমি যদি স্পর্শকটাকে এখানে আলাদা করে আঁকাইতাম, তাইলে পরে কি মনে হচ্ছিল না যে স্পর্শকটা কি বল, একটা সরল রেখা, যেটা শুধুমাত্র কয়টা বিন্দু দিয়ে গেছে, একটা বিন্দু দিয়ে গেছে। আর এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি জানি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তাহলে পরে আমি লিখতেই পারি, আমি যে স্পর্শকটা বের করতে চাই, যার নাম দিলাম a, যার নাম দিলাম b, তাহলে পরে মনে রাখতে হবে ab এর যে সমীকরণ, সেই ab এর সমীকরণ হচ্ছে y মাইনাস y1, এটাকে বললাম ঢাল, এটা হচ্ছে x মাইনাস কত, x1 দিলাম। তো আমরা এখান থেকে লিখতেই পারি যে ভাইয়া y মাইনাস y1 ঢালের ব্যাপারটা একটু দেখি তো, ঢাল কি এখানে আমাদের কোথাও দেওয়া আছে না, তাহলে পরে ঢাল মানে আমরা কি করতে পারি, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবারে আসি ঢালের বেলা। সরলরেখার বেলায় যদি আমরা ঢাল বের করি, সরলরেখার বেলায় যদি আমরা ঢাল বের করি, তাহলে পরে আমরা এই সেন্সে বের করি যে কোন একটা স্ট্রেট লাইন এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোনটা তৈরি করবে, তার ট্যানজেন্টের মানটাকে আমরা বলি ঢাল। কিন্তু এখান থেকে ঢাল যদি আমরা সরলরেখা বা স্পর্শকের সাপেক্ষে যদি বের করতে না পারি, তাহলে বক্ররেখার ওই বিন্দুতে ঢাল বের করলেই সরলরেখার ওই বিন্দুর ঢাল হয়ে যায়। এটা আমরা আগেও বলছি অনেকবার। আর বক্ররেখার কোন একটা বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে তাকে ডিফারেন্সিয়েশন করা লাগে dy বাই dx। তাহলে পরে আমরা দেরি করব না, এই যে বক্ররেখাটা আছে, সেই বক্ররেখাটাকে আমরা কি করব, x এর রেসপেক্টে কি করব, x এর রেসপেক্টে হচ্ছে যে তোর ডিফারেন্সিয়েশন করব। করলে পরে এটা মানে কত আসবে, এটা মানে আসবে 1/2 রুট ওভার x। আর এটা মানে কত আসবে, এটা মানে আসবে 1/2 রুট ওভার y, দেন y কে একবার করা লাগবে dy বাই dx, এটা মানে কত আসবে 0। আমার টার্গেট কি, এইটা বের করা। তাহলে পরে আমি কি লিখতে পারি 1/2, এটাকে বললাম রুট ওভার y, এটাকে বলতেছি dy বাই dx, এটাকে ওই পারে নিয়ে যাব, ওই পারে। তাহলে ওই পারে নিয়ে গিয়ে হবে হচ্ছে কত, এই যে এইটা। তারপরে এই যে 2 আর 2 তো চলেই গেল, আমার দরকার dy বাই dx মানে ঢাল বের করা। তাহলে dy বাই dx যে আমি বের করলাম, সেটা হচ্ছে রুট ওভার y রুট ওভার x। প্রশ্ন হচ্ছে dy বাই dx, এটা যে বের করলাম, এই dy বাই dx মানে কি, at any point। এই dy বাই dx মানে হচ্ছে যে at any point, at any point dy by dx। কিন্তু আমাকে তো at any point এ দরকার নয়, আমার দরকার স্পেসিফিক পয়েন্ট x1 y1। তাহলে পরে at any point না নিয়ে যদি আমি x1 y1 এর কথা বলি, তাহলে পরে
ডিওয়াই বাই ডিএক্স এটাকে বলতেছি হচ্ছে x1 কমা যদি y1 ইকুয়াল কত হয় ভাইয়া, এটাকে লেখা যায় এটাকে লেখা যায় হচ্ছে। এই পর্যন্ত সমস্যা আছে? আমাকে একটু বলতো আদনান বল, দেখতে এইটা মানে আসলে কত, এইখানকার যে স্লোপ এই দুটো যে সেম, বল আবিদ আর আদনান দুটা কি সেম? জি ভাইয়া। জি ভাইয়া, একটা তো সরলরেখার ঢাল, সরলরেখার তো প্রত্যেকটা বিন্দুতে একই ঢাল প্রদর্শন করে, আর ওটা তো বক্ররেখার ঢাল তো ওই বিন্দুতে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত লেখা হয়েছে? কোনো সমস্যা আছে? আহাদ, বুঝতে পারছিস তোরা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এই পর্যন্ত লেখ। ভাই আগেরটার মানে 3 নাম্বারটা যে দিছিল ওইটার কি এক্স এর মান হাফ আসছিল? আগে এটা বের কর, যেটা যখন করবি তখন সেটা নিয়ে আগে চিন্তা কর। ওকে। লেখা হইলে আমাকে বল যে ভাই লেখা হয়েছে। দেখছস? এটা কিন্তু হয়েছে ভালো ভাইয়া। অঙ্ক, এটা সবাই ভুল করে, বুঝছস? অঙ্কটা বেসিক থেকে যে করা লাগে এটা অনেকে বুঝে না, ভাবে যে মানে করতে করতে আর লাস্ট থেকে মিলাইতে পারে না, বুঝছস? হয়েছে ভাইয়া? ওকে, এই যে আমার দরকার হচ্ছে এই ঢালটা, আমার কিন্তু আসলে ফাইনালি দরকার কি বল, এ আর বি এর মানটা দরকার, তাই না? আমাকে তো রেখাটাকে আগে সাইজ করতে হবে, তারপরে না আমি এ বি এর মান বের করব। তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু মাইনাস কত হবে, এটা জাস্ট ক্যালকুলেটিভ টাইপের আর কিছু না। যদি এখানে তোর আসলে x1 y1 না হয়ে 3 4 হইতো তাহলে কিন্তু আর এই ঝামেলা পোহানো লাগতো না, তখন কিন্তু আমি স্পেসিফিক মান বসাইলে আর ঝামেলা পোহাইতে হয় না। দিলাম। এখন দেওয়ার পরে আর কি করার আছে, এই পর্যন্ত রেখে দেই আর কি, যে y মাইনাস y1 রুট ওভার যা যা আছে সেই পর্যন্ত আমরা তোর কি বের করলাম, পুরো মানটা হচ্ছে যে তোর বের করলাম। এখন আমি আসি, এখন আমি তোকে একটা জিনিস একটু বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে কি রকম দেখ, আমরা এটা দিয়ে একটু গুণ করে দিই, তাহলে পরে কত পাবো, রুট ওভার x1 y মাইনাস রুট ওভার x1 y1 ইজ ইকুয়াল টু মাইনাস y1, এটাকে বললাম হচ্ছে কত x, মাইনাস এ মাইনাস এ প্লাস, এটাকে বললাম 8, তাই না? এই তো। আচ্ছা, এই লাইনটা হচ্ছে আমাদের কার সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, বেশ ভালো কথা। এই যে এটা হচ্ছে আমাদের একটা স্পর্শকের সমীকরণ, তো আমাকে একটু বলতো যে স্পর্শকের সমীকরণের বেলা, স্পর্শকের সমীকরণের বেলায় চিন্তা করে দেখ তোর ঝামেলাটা কোথায় লাগতেছে, আমি তোকে বলি এক্স আর x1 দেখে দেখে তোর ঝামেলাটা লাগছে যে ভাই আমি সমীকরণটাকে লিখবো কেমনে। বাট একটা মজার বিষয় দেখতো, তোকে যদি আমি আসলে এটা x1 y1 দিয়ে না দেখা, যদি আমি এরকম বলতাম সাপোজ হচ্ছে এইচ আর হচ্ছে কে, তার মানে কি y এর মান আসতেছে কত কে, আর এই x এর মান আসতেছে এইচ, তার মানে তোর কাছে কিন্তু এই লাইনটা তখন এরকম মনে হতো আর কি। দেখ এই যে এটা মানে এইচ, এইটা মানে হচ্ছে যে তোর এটা মানে এইচ, তারপরে হচ্ছে যে ও সরি এটা কত আসবে, এটা মানে হচ্ছে এইচ আর y1 মানে হচ্ছে কে, এটা মানে কিন্তু আবার রুট ওভার কত y1 মানে কে, আমি ভুল করতেছি কিনা একটু দেখ, x1 মানে কত
আম, এইটা মানে হচ্ছে যে তোর এইচ, আর এটা মানে হচ্ছে রুট ওভার কে। এখন কিন্তু মনে হচ্ছে যে কে কে ধ্রুবক আর কে কে চলক, বাট এটাতে কিন্তু একটু হিজি হিজি লাগছে, বুঝিস না? তো তুই তোর মতো করে লেখ। সমীকরণ কেমনে লিখবো আসলে? এক্স আর ওয়াইটাকে এক পাশে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আয়। এক্স ইন্টু রুট ওভার কে প্লাস রুট ওভার এইচ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ওগুলাকে ওই পাশে নিয়ে যা। এইচ ইন্টু রুট ওভার কে প্লাস রুট ওভার এইচ ইন্টু কত। তাহলে পরে কি আমরা বলতে পারি যে এই যে পুরা জিনিসটা আছে এটাকে যদি এর নিচে দিতাম, মানে এটাই তো আসলে কার মতো হয়ে গেছে। দেখ তোকে যদি আমি বুঝাই এখন, মজার বিষয় হচ্ছে এটাই তো এক্স প্লাস এটাই তো আসলে কত বল, বি ওয়াই ইজ ইকুয়াল টু কত, এটাই তো সি। এই টাইপের হয়েছে না আসলে? এটাই তো সরলরেখার কি বল, আদর্শ সমীকরণ। তার মানে আমরা যে স্পর্শকটা বের করছি সেটা সরলরেখার সাথে মিলে গেছে। এখন আমাদের কাজ কি? এ বের করা আর বি বের করা। আর ওরা বলছে যে তুমি যে এ আর বি বের করবা তাদেরকে যদি যোগ করা হয় তবে সেই যোগফলের মান সর্বদা কি থাকে? ধ্রুবক থাকবে। কারণ প্রশ্ন হচ্ছে এইখান থেকে আমি যদি আসলে এই মানটা বের করতে চাই, তাহলে এই মানটা কত? এক্স অক্ষের উপরস্থ একটা মান আসলে। আর আমরা জানি যে এক্স অক্ষের উপরস্থ যদি মান বের করতে চাই তাহলে ওয়াই এর ভ্যালু 0। তার মানে আমরা এখান থেকে তখনই এই মানটা পাবো, একবার কার মান 0 ধরবো, একবার y ইকুয়াল 0। আর তাহলে y ইকুয়াল 0 ধরে কি পাবো? a পাবো। আর যদি b বের করতে চাই তাহলে x ইজ ইকুয়াল টু 0 ধরবো, তাহলে পরে আমরা পাবো হচ্ছে b। যে a আর b টা পাবো তাদেরকে যোগ করে দেখবো তারা অলওয়েজ কি থাকে? কনস্ট্যান্ট থাকে কি না। যেমন আমি একটা ট্রায়াল দেই আসলে, আমি যদি মোটামুটি এটাকে মুছে দেই, এটাও একবারে মুছে দেই আসলে, যদি মুছে দেই আসলে, তাহলে এখন আমাকে বল, এটা কি বললাম 1 নাম্বার ওয়ে, এটা 2 নাম্বার ওয়ে। 1 নাম্বার ওয়ে কত? y ইকুয়াল 0, y ইজ ইকুয়াল টু 0। y যদি 0 হয়ে যায় তার মানে কি এখানে এটা থাকবে না। এটা যদি না থাকে, এটা যদি না থাকে তাইলে পরে আমরা আসলে কার মানটা বের করবো বল? আমরা বের করবো এর মানটা, তাই না? আমাদের তো এর মানটা দরকার, মানে আমরা আসলে এই মানটা বের করবো। তাহলে পরে আমাকে একটু বলতো ভাই, এটা রেসপেক্টে একটু বল, এটা তো 0 হয়ে গেছে, তাহলে পরে কি হবে? x এর দেখ x ইনটু a ইকুয়াল c, আমার কি দরকার? a দরকার। তাহলে a মানে কত? c বাই পুরাটা। তাহলে c মানে কত? দেখ y ইকুয়াল 0 হলে কি হয়? y ইকুয়াল 0 হলে a মানে কত হবে? c বাই হচ্ছে কত? c বাই x। তাহলে এখানে c বাই x না দিয়ে একবারে c বাই কত দেওয়া যায়? এই যে c এর জায়গায় তো c থাকবে, c বাই দেওয়া যায় হচ্ছে কত? এই যে এটা। তাহলে পরে এখন আমাকে একটু বলতো ভাই, এটা যে দিব c বাই x যে দিব, c মানে কত? c মানে হচ্ছে h তারপর রুট ওভার কে প্লাস, এটা অনেকে অনেক ভাবে করে, বাট আমার কাছে মনে হয় যে এরকম বেসিকটা করাটা সবচেয়ে ইজি। x ইকুয়াল যদি 0 ধরি তাহলে b বের করো, b মানে কত? আবার ওই c বাই y। তাহলে এটা মানে কত? h ইনটু রুট ওভার কে প্লাস রুট ওভার h ইনটু কে, এটা মানে কত? y। বাস লেখা যায়। আমার টার্গেট কে a আর b দুইখানাকে যোগ করা। তাহলে এই যে প্রকৃত অংশের যোগফলটাকে আমি করে ফেললাম, করে ফেললে আমার কত আসবে? আমি যদি একবারে করি আসলে, অথবা না ভাই একটু ভেঙে ভেঙে করা, তাহলে পরে এইচ ইনটু রুট ওভার কে প্লাস এই যে এটা। দেখ মান দিলেই কিন্তু ঝামেলা হইতো না, কিন্তু ওরা যেহেতু একটু ক্যালকুলেশন করে চাইছে সেই জন্য একটু হিজি বিজি লাগতেছে আসলে। তো এই যে আমরা আসলে এ আর বি পাইছি, পুরোটাকে যোগ করে দিলাম, শেষ। তাহলে পরে এখন দেখ, এখন যদি আমি এখানে আসলে লেখার ট্রাই করি যে এটা হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর এক্স চলে গেলে কত আসবে? এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে রুট ওভার এইচ, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কত? এক্স আর এক্স যদি চলে যায় তাহলে ওয়াই দিয়ে করলে এটা আসবে প্লাস, আর যদি ওয়াই আর ওয়াই চলে যায় তাহলে এইচ এইটা প্লাস রুট ওভার এইচ কে আবার হচ্ছে কি, যে এই পর্যন্ত লেখি। এখন তোর যদি মনে হয় যে ভাই এই পর্যন্ত আসলে লসাগুটা করার কি আদৌ খুব দরকার, তুই যদি মনে করিস যে লসাগুটা করবি না, তাতেও চলে। আসলে কেমনে চলে সেটাতে আমি পরে আসতেছি। আপাতত এই পর্যন্ত কি বোঝা যায় যে এ আর বি এই যে দুইটার যে মান পাইছিস, সেই এ আর বি এর দুইটা মান আমার মনে হয় যে আশা করি বোঝা যায় আসলে যে এ আর বি। বল সমস্যা আছে এই পর্যন্ত? বুঝতে পারতেছিস কি আদনান? ভাইয়া হ্যাঁ বল। ওইখানে ভাইয়া এ আর বি ধরাটা বুঝলাম না ভাইয়া, কেমনে ধরলেন? হ্যাঁ রে, সেটা তুই এতক্ষণ এসে বললি।
সমীকরণটাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি আকারে সাজাইছি, আর তো কিছু করি নাই। ও আচ্ছা ঠিক আছে, দেখ বলতো জুনেদ সমীকরণটা কেমন ছিল? ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান, আর কি ছিল যেন ডিওয়াই বাই কত ডিওয়াই বাই ডিএক্স, আর কত ছিল বল এক্স মাইনাস এক্স। আমি বলছিলাম যে দেখ এটাকে একটু এমনি করে প্রকাশ কর কে, আর এটা কত ছিল, এটা হচ্ছে এই। ঠিক আছে, ওটা যখন তোর বড় লাগতেছে বা ওটাতে কনফিউশন হচ্ছে, তাহলে পরে তুই চাইলে দেখ এভাবেও করতে পারবি। বল আমাকে, এই যে পুরা সমীকরণটা, এটাই তো আমার কি দিন শেষে কি হবে বল সমীকরণ হিসেবে দাঁড় হবে। এবং আমি যেন ডিওয়াই বাই ডিএক্স মানে সাজিদ বল কি বের করছিলাম, ডিওয়াই বাই ডিএক্স মানে মাইনাস কত মাইনাস রুট ওভার y1 বাই মাইনাস মানে রুট ওভার x1। এরকম হবে তার মানে। আচ্ছা দেখ এবার তোর প্যারা নেওয়ার দরকার নেই। দেখ তোর যদি মনে হয় যে এটা আসলে ইমাজিন, দেখ দিন শেষে তো এটা একটা স্ট্রেট লাইনই হবে তাই না, এরকমই কোন একটা লাইন হবে এবং তুই সেখান থেকে এ বের করবি। এত কাহিনী করে আমি ভেঙে নিয়েছিলাম, তোর যদি মনে হয় যে ভাই এখান থেকেই বের করেন না, তাহলে এখানেই লেখ x ইকুয়াল 0, x ইজ ইকুয়াল টু 0 ধর। x ইকুয়াল 0 ধরলে তুই কার মান পাবি বল? x ইকুয়াল যদি আমি এখান থেকে 0 করি, তাহলে x অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ কত বের করতে পারবি? x ইকুয়াল 0 বল, x ইজ ইকুয়াল টু 0 বসালে কত হবে? y মাইনাস k ইজ ইকুয়াল টু dy বাই dx ইজ ইকুয়াল টু কত বল, x এর মান তো 0, তাহলে পরে কত আসবে মাইনাস হচ্ছে এই। এখন আমাকে একটু বলতো x অক্ষ দেখ, x এর মান যদি 0 হয়, x এর মান যদি 0 হয় তাহলে পরে আমরা আসলে কোন অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণটা পাবো? y অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণটা পাবো। তাহলে y অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণটা কত বল? বুঝতেছিস না এটা? এদিকে তাকা না, এটা a এটা b, এইটা বের করার জন্য কি করা লাগবে বল? এখানে x এর মান কত 0, y এর মান 0 সরি। আর এটার কথা যদি বলি তাহলে এটা বের করার জন্য x কি এর মান করতে হবে 0। বল? এটা বের করার জন্য তোকে x এর মান কত 0 করা লাগবে। তার মানে x ইজ ইকুয়াল টু 0 করলে তুই y অ্যাক্সিস থেকে কর্তৃত অংশ পাবি, আর y ইজ ইকুয়াল টু 0 করলে তুই x অ্যাক্সিস থেকে কর্তৃত অংশ পাবি। আমি সেটাই বললাম আর কি। তোর যদি মনে হয় যে আগের বারেরটা এত বড় করে করবো না, কারণ আগের বারেরটা তো আসলে এই ভ্যালুটা আমি এখানে বসাইছিলাম, বসে সমীকরণটা কমপ্লিট করে তারপরে a আর b বের করছিলাম। এখন তোর যেহেতু মনে হইতেছে যে প্রবলেম, তাহলে পরে তুই চাইলে এখান থেকেও করতে পারিস যে ভাই অঙ্কটাকে এত বড় না করে এখান থেকে এখানেই কি অ্যাপ্লাই করা যায় যে x ইজ ইকুয়াল টু 0 হলে, x ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে বল? y অ্যাক্সিস থেকে কি অংশ, y অ্যাক্সিস থেকে হচ্ছে যে তোর কত কর্তৃত অংশ আসবে। তাহলে পরে এখন আমাকে একটু বলতো x ইকুয়াল 0 হলে y অ্যাক্সিস থেকে যদি আমি কর্তৃত অংশের কথা বলি, দেখ x ইকুয়াল 0, তাহলে x ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে y অ্যাক্সিস থেকে কর্তৃত অংশের পরিমাণটা আসলে কত বের হবে? তোর কোনো আইডিয়া আছে? নাই, এটা করে দাও লাগবে রে, dy বাই কত বের করবি কার মান বল, ঝটপট বল। এখান থেকে কোন রাশিটার মান বের করবি? y অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ কোনটা বুঝায়? y বের করবো ভাইয়া, y এর মানই ভাইয়া b হবে। গুড, যে y এর মান বের করবো, তো y এর মান বের কর। এটার কথা বলতেছিস? বল y এর মান বের করবি, তাহলে পরে আবার বসা y ইকুয়াল 0 হলে কি পাবি? x অ্যাক্সিস থেকে কর্তৃত, তাহলে y ইকুয়াল বসা 0 বসা, তাহলে কত হবে বল? মাইনাস কত হবে বল? বের করবি কত? বের করবি x এর মান বের করবি। তাহলে x এর মান কেমনে বের করবি? দেখ এই ক্যালকুলেশন করতেই তো মাথা ঘুরতেছে রে। dy বাই dx বের করবো কার মান? x এর মান বের করবো। তাহলে এটাকে এই পারে নিয়ে
এটাকে এই পারে নিয়ে আয়, এটাকে এই পারে নিয়ে এলে কত হবে? আচ্ছা ভাই, ডিওয়াই থাকবে কেন? শুধু মানে ডিওয়াই এর বদলে শুধু ডি থাকবে না? উল্টা কথা বলিস না আর। খালি মান দেওয়া নেই, তাতেই তোরা ক্যালকুলেশন করতে একবারে ঘাবড়ে যেতেছিস। ইনটু কত এক্স বের করবি, কার মান? এক্স এর মান বের করবি, তাহলে কে প্লাস কত এইচ ডিওয়াই বাই ডিএক্স ডিভাইডেড বাই কত? অথবা এটাকে যদি শর্ট করা যায়, ডিওয়াই বাই ডিএক্স কে ভাগ করলে কি হবে? কে এর নিচে আসবে ডিওয়াই বাই ডিএক্স, আর এটাকে ভাগ করলে আসবে এইচ। এই এখন বল, এক্স আর ওয়াই অক্ষ দ্বারা কর্তিত অংশের পরিমাণকে যদি আমি মার্ক করি, তাহলে এটা একটা আর এটা একটা। বল এই দুটো অংশ বুঝতে পারছিস আদনান? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। ওইখানে ভাইয়া মনে হয় একটু ঝামেলা ছিল, আপনি যে ভাইয়া এ আর বি বের করছিলেন ভাইয়া। না, ওইখানে আসলে তোর একটু ভিন্ন অ্যাপ্রোচে গেছে, এই জন্য মনে হচ্ছে কি ব্যাপার, মানটা এরকম আসতেছিল কেন? কারণ ভাইয়া এই জন্য- আমি তো আচ্ছা, শিখছিলাম এই ভাইয়া ওই দুটাকে এক যোগ কর, বি ওই আকারে। এই দুটাকে যোগ কর, এই দুটাকে যোগ করলে কত হবে? আগে মানটা আমরা নিয়ে আসি, তারপরে দাঁড়া। x প্লাস y, তাহলে পরে কত আসবে? k মাইনাস h, তারপরে কত? dy বাই কত? dx প্লাস, এটা মানে কত আসবে? এটা হচ্ছে h প্লাস এটা কত? k, এটা কত? dy বাই কত আসবে? dx। এই পর্যন্ত তো আসবে, তাই না? তাহলে পরে দেখ, এই যে কর্তৃত অংশ দুইটার যোগফল কত আসছে? k মাইনাস যেটা যেটা দেওয়া আছে, এই যে পুরো জায়গাটা হচ্ছে যে কি বল, আমরা লিখছি আসলে। এখন আমরা তো কি করব, dy বাই dx মানে কত ছিল? এই যে dy বাই dx মানে, সাজিদ ভুল বলিস না, আরেকবার বল, এটা মানে কত ছিল? k বাই এটা। জি ভাই, এটাই। ভুল যেন না হয়। এই যে কিছুই দেওয়া নেই, যদি 3-4 দেওয়া থাকতো তাহলে আর আমাদের এত ঝামেলা হইতো না। 4-5 একটা পারফেক্ট ভ্যালু দেওয়া থাকলে আর এই ঝামেলা হইতো না। আর এটার বেলায় কি হবে, যেহেতু উপরে উঠবে আসলে, তাহলে পরে মাইনাস যদি হয়, তাহলে উপরে উঠলে কত হবে বল? এই যে এইটা বাই হচ্ছে, কত আসবে এটা? এই যে আগের বার দেখ আমার এক্স ওয়াই দিয়ে আসছিল, একই জিনিসই আর কি। দেখ এটা মানে কত আসবে, কে এর সাথে করলে কত আসবে বল? কে আর এইচ লসাগুটা একটু করতে দেখি, কে তারপরে কত আসবে? রুট ওভার কে, রুট ওভার এইচ মাইনাস রুট ওভার এইচ, রুট ওভার এইচ চলে গেলে কত আসবে? এইচ। রুট কে আর রুট কে মিলে কত? এটা হয়ে যাবে। আবার কত হবে বল? আবার এটার সাথে কত হবে? এইচ, এটা হচ্ছে রুট এইচ রুট কে। আবার যদি রুট কে চলে যায়, তাহলে পরে আসবে হচ্ছে মাইনাস কে এইচ। এই যে কে এইচ আর এটা চলে যায়, শুধু ঝামেলার অঙ্ক আর কিচ্ছু না। মানে ক্যালকুলেশন করাই লাগতেছে আসলে, তো পিছনে ছাড়তেছে না। এটা লেখ, তারপরে হচ্ছে রুট ওভার কে রুট ওভার এইচ প্লাস এইচ রুট ওভার এইচ রুট ওভার, এই পর্যন্ত লেখা হইলে আমাকে বলা। হয়েছে ভাইয়া। আমাকে এখন বলতো, এই অঙ্কটা না, এই যে অঙ্কটা আছে আর কি, অঙ্কটার শুধু একটু কি বলতো ঝামেলাদায়ক হচ্ছে যে তোর একটু ব্যাপার স্যাপার। তাছাড়া আমার কাছে মনে হয় না যে তোর হচ্ছে এটাতে কোনো সমস্যা আছে আর কি। বল বুঝতে পারছিস কি সবাই? জি ভাইয়া, পারবো। এই তো, এখন এই যে এখান থেকে ভ্যালু বের করবি,
তো এরকমই কিছু একটা সুযোগ থাকবে আসলে, মানে লাস্ট পর্যন্ত তুই যা পাবি সেখানে কোনো এক্স ওয়াই থাকবে না, সোজা কথা হচ্ছে তাই। আমি তোকে এই অঙ্কটা একটু ছোট করে দিই, স্টেপ গুলো লিখে লিখে। স্টেপ 1, সমীকরণ লিখবি। স্টেপ নাম্বার 2, তুই এমনি করে করবি, পরীক্ষায় তোর এক্সাক্ট মান দরকার নেই, কারণ তুই কিন্তু বলছিস দুটো যোগফল ধ্রুবক আর এম কে নির্ণয় করা হয়। স্টেপ নাম্বার 3, তারপর dy বাই dx এর মান বসালে, dy বাই dx এর মান বসালে যে সমীকরণ পাওয়া যাবে তাহাকে x বাই a প্লাস y বাই 1 আকারে লিখে a b এর, ভাইয়া বল আপনাকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখেন তো। wait, এইটা এভাবে আগে লেখ, এরপরে আমি তোকে চাইলে এটা আরো ছোট করে দিচ্ছি, আগে লেখ, এটা ছোট করে দিচ্ছি আমি, দাঁড়া। একই জিনিস জুনায়েদ, আমাদের লাস্ট পর্যন্ত এটাই আসতো, তুই খালি ক্যালকুলেশন শর্ট করছি, শর্ট জি ভাই, করছি। যদি প্রথমে ভাই যদি উভয় পাশে যদি √x1 আর √y1 দিয়ে করা হয়, তাহলে y এর নিচে আসে √y1 আর x এর নিচে আসে √x1, তাহলে ভাই ওই দুটাই তো ভাইয়া মানে x আর y থেকে কর্তৃত দৈর্ঘ্য, দুটো যোগ করলে তো ভাই এই চলে আসে। একই বললাম যে তোর, তুই জাস্ট খালি মানে নিজে নিজে থেকে তোর হচ্ছে যখন তুই করছিস তখন তুই কিছু লাইন স্কিপ করতে পারছিস আসলে, কিন্তু মনে কর যে আমি তোকে যখন দেখাচ্ছি তখন তোর আমি স্কিপ করে দিইনি, এটাই পার্থক্য, এই জন্য মনে হচ্ছে যে তোর বড় বড় লাগতেছে, বুঝছিস? আমি ছোট করে দিচ্ছি একটু, তারা ভাইয়া বল লেখা হয়েছে। জি ভাইয়া, ওই ভাই nth ডেরিভেটিভ এর ভাই বাকিগুলা কবে করাবেন? বুঝি না, nth ডেরিভেটিভ এর বাকিগুলা এন কবে করাবেন? ডেরিভেটিভের করাইছি 15টা, এন ডেরিভেটিভের হিসাব করলে তোর যেগুলো আসবে সেই লেভেলে কিছু বাকি নাই, আমি বলছি যে এক্সট্রা করে দেখাবো আর কি। ওইগুলা ভাই অ্যাডভান্স লেভেলের, বুঝি না, বাকিগুলাকে মানে আরো বেশি অ্যাডভান্স লেভেলের যেগুলা করাইতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য বলছি যে আমি আমার মতো করে করাবো আর কি, টেনশন নিস না আর কি। বল এই পর্যন্ত বুঝতে পারছিস? এখন দেখ, এই যে সেম অঙ্কটা আছে, এই সেম অঙ্কটাকে তুই আরেকটা কাজ করে ইজি করতে পারিস, আমি তোকে দেখাইলাম অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে, বাট এই যে অঙ্কটা দেওয়া আছে √x, √y আর √a, দেখ এখানে যে এর মান দেওয়া আছে কি না, তো এগুলো হচ্ছে তোর কি বল, এগুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে যে যার মান যে কোনো কিছু হতে পারে আসলে। তো তোকে আমরা বললাম
যে কোনো বিন্দুতে বলছে না, বক্ররেখার যে কোনো বিন্দুতে, এই যে কোনো বিন্দুতে এটা তোকে অ্যাজিউম করতে হবে আসলে, এবং এটা অ্যাজিউম করা যায়, কারণ তুই যখন বুয়েটের কোশ্চেন পেপার নিবি আসলে, তখন তোকে ওনারা বলেই দিবে আসলে যে তুমি কিছু ভ্যালু হচ্ছে যে তোর অ্যাজিউম করতে পারো, তবে অবশ্যই সেটা লজিক্যাল হতে হবে আসলে। যেমন একটা স্যাটেলাইটের ভর দেওয়া নাই, এখন তোকে ইমাজিন করতে বলা হইলো আর কি, যে অ্যাজিউম করো, এখন তুই ধরলি যে 1 কেজি, এইরকম ইলজিক্যাল ডাটা নেওয়া যাবে না। তো এখানে আমরা কি বল, যে কোনো বিন্দু, এখন তুই যদি এখন স্থানাঙ্ক নিস হচ্ছে 1000 2000, তাতে কোনো প্রবলেম না, নিলেই হলো। তো নর্মালি আমরা 1 2 3 4 5 7 9 10 এরকম টাইপের একটা ভ্যালু নেওয়ার ট্রাই করবো আসলে। তো আমরা হয়তো একটা র্যান্ডম ভ্যালু নিলাম, সাপোজ 2,4 নিলাম। এটা র্যান্ডম ভ্যালু নিব আর কি। নিলে পরে যেটা হবে, আমাদের কাজ কিন্তু অনেকটা কমে আসছে, কারণ আমরা কিন্তু এখান থেকে একবারে বের করতে পারবো হচ্ছে dy/dx। সাজিদ বলতো এটা মানে যেন কত আসছিল ভাই, রুট ওভার কত আসে, রুট হ্যাঁ, ওভার মাইনাস রুট ওভার y1, উপরে y1 নিচে এটা। আচ্ছা 4 বাই হচ্ছে এটা আসবে। তো এরকম আসছে, তার মানে কত, আমি ঝামেলাই রাখতে চাচ্ছি না, আমি এটাকে দিতে চাচ্ছি 9, তাহলে পরে দেখ 9 দিলাম, তাহলে কত আসবে -2/3। মানে আমি আসলে রুট ওভারের ওই ঝামেলার মধ্যে যাইতে যাচ্ছি না, আমি আমার ইচ্ছা মতো কিছু ভ্যালু অ্যাজিউম করে নিছি, ওদের এরকম সুন্দর মান আসে। কেউ যদি মনে করিস যে মানে এত সুন্দর করে নিবি যে এটা যদি 16 নিতি, তাহলে পরে আরো কাটাকাটি যাইতো, সেগুলোর বিষয়টা তোর নিজের উপর ডিপেন্ড করে। এরপরে আমাদের কত, y-4 m। m মানে কিন্তু এবার আর, m মানে কিন্তু এবার কি হয়ে গেছে বল, x-9। m মানে কিন্তু এবার সুন্দর মান আসতেছে, তাহলে এবার m মানে কিন্তু হচ্ছে কত, -2/3। এটাকে দিলাম x-9, দেওয়া যায় কি এটা, জি ভাই, এটা তাহলে কত, 3y-12 ইকুয়াল -2x প্লাস কত, 18 লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে 3y প্লাস 2x ইজ ইকুয়াল টু কত, 18 প্লাস 12, তার মানে কত আসতেছে 30। তাহলে 3y/30 প্লাস হচ্ছে কত, 2x বাই 30 ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে পরে কেটে দিলে কত, x/15 ও y/10 ইজ ইকুয়াল টু 1। হিয়ার উই গেট দ্য ভ্যালু অফ a and b। a ইজ ইকুয়াল টু হচ্ছে যে 15, b ইকুয়াল 10। যেহেতু a আর b কনস্ট্যান্ট, তাহলে পরে এদের যোগফলের যে মানটা যাই আসতেছে সেটা তো আজীবনই কনস্ট্যান্ট। এইটাই বুঝানোর ট্রাই করছে পুরো অঙ্কটার মধ্যে আর কি, খালি এই ভ্যালুটা দেয়নি। এখন এটাতে করলে কি হবে, অবশ্যই এটাতে করলে হবে আর কি, কারণ অ্যাজিউম করে নেওয়ার যথেষ্ট যোগ্যতা পরীক্ষার হলে আমি রাখি। কারণ আমাকে বলা হয়েছে যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু, আমাকে কিন্তু বলে নাই যে যোগফলের মানটা কি হবে, অলওয়েজ কি হবে বল, কনস্ট্যান্ট হবে এবং তার মান 5, এটা বলছে কিনা, অলওয়েজ কনস্ট্যান্ট। 35 কি অলওয়েজ কনস্ট্যান্ট নয়? অবশ্যই অলওয়েজ কনস্ট্যান্ট। কেউ যদি মনে করে যে ভাই আমি এত সুন্দর করে ধরে নিব যে এটা ধরে নিলাম 4, এটা ধরে নিলাম 16, তাহলে পরে তার কাছে কত আসবে, তার কাছে আসবে হচ্ছে রুট ওভার কত আসবে, 16/√4। তাহলে মাইনাস আসবে কত, 4, এটা আসবে কত, 2, এটা করলে কত আসবে, -2। তাহলে বলতে তখন কি হবে বল, তখন আবার এখানে -2 বসাইতে হবে, এটা তখন কি হয়ে যাবে, এটা তখন -2 হয়ে যাবে। সো এখানে যাই লিখি না কেন, যেটাই লিখি না কেন, তুই এইভাবে করা শিখতে হবে আসলে তোকে। এই যে বইয়ে যেভাবে দেওয়া আছে বা একটু আগে আমরা যেভাবে সলভ করতে গেলাম, এতে করে আসলে আমাদের হিউজ টাইম লাগবে। মানে আমরা যদি আসলে এত টাইম নিয়ে করতে চাই, এটা আমাদের পক্ষে পসিবল না আসলে। আমরা কত টাইম নিয়ে করবো, আর আমাদের মাথা খারাপ, এতক্ষণ ধরে একটা অঙ্ক করতে গেলে তো আমাদের টাইম চলেই যাবে। আর আগের অঙ্কটা যেমনি আমরা দেখাইছি, যতই ফাস্ট কর না কেন 2.5 3 মিনিটে শেষ করা পসিবল নয়, বা ওর মধ্যে বা শেষ করতে গেলে 2.5 3 মিনিট লাগবে। কিন্তু তুই বল যে অ্যাজিউম করে নে যে কোনো একটা ভ্যালু, তুই এইভাবে লিখে নিবি আসলে। আমরা সাপোজ উই অ্যাজিউম এ পয়েন্ট 4,16, যেটা হচ্ছে যে আমাদের কি করে বল, পুরা রেখাটাকে সিদ্ধ করে আসলে। মানে বক্ররেখার উপরস্থ একটা বিন্দু আমি ধরে নিলাম 4,16, ডেফিনেটলি কোনো প্রবলেম নাই, এবং বলবি যে এটা দ্বারা এই বিন্দুটা কি হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় আসলে, শেষ। তাহলে পরে তার এক্সট্রা করে কিছু লিখে দেওয়ারই দরকার পড়ে না আসলে। বুঝতে পারছিস কি আমার কথা? আমি যে পরে পরে যেটা বুঝাই দিলাম, এটাতে কি সমস্যা আছে কোনো? সাদ, আহাদ, আগেরটা কেমন হয়েছে না হয়েছে সেই চিন্তা বাদ দে। শাকিন, পরেরটা কি ইজি না? জি ভাই, মান ধরে করলে তো ভাই ইজি হয়। মানে আপনি যে মান আগেরটা ধরেই করতে হবে। দেখাচ্ছেন মাথার উপর দেখে গেছে, এটা এইচ কে হ্যাঁ, রুট আগেরটা করা ওভার। যাবে না। অঙ্কের মূল থিম হচ্ছে এইটা, ওইটা করা যাবে না আসলে, বুঝছস জুনায়েদ? বুঝছিস মান পরীক্ষা ধরে এইভাবে করতে আসলে কি মান ধরে নিব? হ্যাঁ, এবিতে আসলে মান ধরে নিবি আর কি। আচ্ছা। ওকে।
ভাইয়া তোলা শেষ। গুড। ওকে দেখ, এবার তোরা শুধু আমাকে এটা দেখ একটু করতে পারিস কি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3ax1, কিতাবউদ্দিন স্যারের বইয়ের একটা অঙ্ক। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3ax1, বক্ররেখা বক্ররেখার 3a/2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। এটা দেখাইতে বলছে আর কি। ঝটপট দেখা, আমি কাজ দিব। আর প্রথমে কাজ কি, ডিফারেন্সিয়েশন করে কি বের করা, স্লোপ বের করা। দেখ এবার কিন্তু তোকে বলছে কি, আমি যদি তোকে বলতাম, এখানে কিন্তু স্পেসিফিক করে বলেই দিছে যে স্থূলকোণ তৈরি করবে নাকি সূক্ষ্মকোণ তৈরি করবে, সো এগুলো প্রবলেম সলভ করা যায়। কিন্তু দেখ আমরা যে টাইপের প্রবলেমটা গতবার করলাম সেখানে শুধু বলছে যে এই মানগুলোর যোগফল ধ্রুবক, এখন ধ্রুবক মানে কত সেটা কিন্তু বলেনি। তো এরকম অঙ্ক আসলে আমরা আমাদের মতো করে ধরে নিয়ে করবো আর কি, ঠিক আছে। ভাই 135 ডিগ্রি। হ্যাঁ অ্যান্সার 135 ডিগ্রি আসলে আসছে সবার। জি ভাইয়া। বাকিরা সবাই লিখছস? এটা হয়েছে ভাইয়া, আরেকটা দেন। বুঝি নাই, বল। এটা হয়েছে ভাইয়া, আরেকটা দেন করি। শাকিল এটা আসছে তোর? জি ভাইয়া। এই তো এটা আবার সোজা আছে, এই আর কি। দেখ সাজিদ আসছে না তোর? জি ভাই আসছিল। এক্স কিউব মাইনাস 3xy Q1 বিন্দুগামী হলে
ওই বিন্দু দিয়ে বহনকারী স্পর্শকের সমীকরণ নির্ণয় বাছাই করুন। বুঝলে ভাইয়া? কি হয়েছে বল? ভাইয়া তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, বুঝলে? একটা মানে ভাবি আছে, তাকে বললাম যে ভাবি ট্রিট দাও, সে বললো আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন যেদিন দেখা হবে সেদিন পিচ্ছি তোমাকে ট্রিট দিব। মানে বুঝলি না, তুমি যদি কিসে? এরকম কিছু না থাক। তুই কি কাজ নাই, পড়ালেখা বাদ দিয়ে খালি এগুলো আজারে চিন্তা করে বেড়াস? ভাই তুমি বিয়ে করলে তো আমাদের ভালো, তোমার কাছ থেকেও ট্রিট পাবো, ভাবির কাছ থেকেও ট্রিট পাবো, সেটা বেশি ভালো না? আমার এমনও তো হতে পারে যে মানে মানে হচ্ছে যে ডিট দেওয়া থাকলে দূরের কথা, আর দেখা হলো যে তোরে দেখলে মানে পিটাইতেছে আর কি, এরকম তো হতেই পারে। এমন এটাই হবে কোনোদিনও হবে ভাইয়া। না ভাই, এমন কোনোদিনও হবে না ভাইয়া। দরকার নাই ভাই। এই কারণে তুমি বিয়ে করবে না ভাই? এত বড় মানে হ্যাঁ, এত বড় তারপরে বলিস যে স্যাক্রিফাইস। ভাই, তারপরে এখন বল যে ভাই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্টুডেন্ট থেকে বিয়ে করেন আর কি, আপনি যখন টাইম দিতে পারবেন না তখন ভাবিরা বললেন ক্লাস নিতে আসবেন নাকি? জি ভাই, মানে এমন কাউকে বিয়ে করো যে ধরো ইঞ্জিনিয়ারিং পড়তেছে, মানে তোমার মতো সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে, এমন কাউকে বিয়ে করো, সেটা বেশি ভালো হয়। ভাই রে ভাই, ভাই তাহলে তুমি আরেকটা জিনিস, সেটা হলো ভাই, আমাদের দেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মানে কোনো পাবলিক ভার্সিটিরই মানে ভালো মতো সেমিস্টার টেমিস্টার শেষ হয় না। এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, তুমি পাবলিকের না বিয়ে করে তুমি মানে কোনো একটা প্রাইভেট বা ধরো মিলিটারি প্রাইভেট, যেমন এই যে ধরো এমআইএসটি আছে, এরকম কাউরে বিয়ে করো, তাতে করে ভাই মানে আমাদেরই সুবিধা হবে বেশি। বুঝলাম। সাজেশনের জন্য ধন্যবাদ। এর জন্য ভাই তাহলে তুমি ট্রিট পাই, তাই না? হ্যাঁ অবশ্যই সবার জন্য ট্রিট পাস আসবে। হ্যাঁ, তানিম কই ভাইয়া? ওদেরকে বার করে দিব গ্রুপ থেকে আসছে। ভাইয়া আহ, বল। তানিম একটু ভাইয়া ব্যস্ত ভাইয়া, বাসা চেঞ্জ করতেছে নাকি ভাইয়া? ও আচ্ছা। ওর কথা কোনটা বিশ্বাস করবো বল? পরীক্ষা কবে পরীক্ষা দিবে না ভাই, বাসা চেঞ্জ করতেছে। আপনাকে বলছে দাঁড়াও, নাকি ভাইয়া? ওরে ফোন দিয়া গাড়াইতেছি, দুষ্টু বাটপার। বক্ররেখার স্পর্শ কর্তৃক অক্ষ দুইটি থেকে কর্তৃত অংশের যোগফল ধ্রুব। দেখা যায় এগুলো করা শেষ করলে তখন আবার আমি তোকে নিজে কিছু কাজ দিব, আসলে এ মুছো না। কিছু ভালো ভালো বইয়ের প্রবলেম দিব তখন আর কি। আদনান, আদনান, বলো। তুমি ভাইয়ের জন্য একটা মেয়ে দেখো তো, দেখা আরে শুরু ভাই, করো। ভাইয়ের এখন ম্যাথমেটিশিয়ান লাগবে, নরমাল মেয়েদের কাজ হবে না। বুঝি নাই ভাই এই ওইদিকে ঘুরে আসো কেন ভাই? এইদিকে ঘুরে হাসো, তাহলে আমরা একটু দেখতে পারি ভাই। লজ্জায় নাল হয়ে কিভাবে হাসতেছে ভাই, লাল না কিন্তু। কথা বলিস না। ভাইয়া, ভাইয়া বল বল। আপনি যে ভাইয়া ওই যে একটা কোর্স করতেছেন ভাই, ওইখানে মেয়ে নাই ভাইয়া ম্যাথমেটিশিয়ান ভাইয়া? ওগুলা আমার সিনিয়র রে ভাই, তুই ওগুলা তোর হচ্ছে যে সিনিয়র আর কি। সিনিয়র ভাই সমস্যা নাই ভাই, দুই দুই 3 বছর ভাই, সমস্যা বিয়ে নাই হয়েছে ভাই। বিয়ে হয়েছে, ওগুলা বিয়ে হয়ে গেছে। না 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 না, ভাইয়া এই যে বল। ভাই এটা কিন্তু ভাইয়া এড়াই ফার্স্ট ইয়ার যাইতেছে। সেকেন্ড ইয়ারের মধ্যে দেখেন ভাইয়া, তাহলে ভাই কোপ আপ করতে পারবেন, মানে ওরে ব্যালেন্স হবে জুনায়েদ, ভাইয়া। জুনায়েদ আমার মনের কথা বলছে আর কি।
ভাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কি খুঁজবো ভাইয়া? দরকার নেই তোমার খোঁজা। কেন ভাই ভাইয়া? খুঁজতে থাকি, যখন ভালো হবে তখন ভাই বলা যাবে। হ্যাঁ ভাইয়া আমার একদম। এলাকার আশেপাশে অনেকেই আছে ভাইয়া। সেটাই, তুই কি পড়ালেখা বাদ দিয়ে এগুলো শুরু করছিস? ভাই কোন ইউনিভার্সিটি আপনার ভাই ভালো লাগে বেশি? ভাই ঘটকালি শুরু করলাম, বড় ভাইয়ের জন্য না হয় একটু ঘটকালি করলাম, সমস্যা কি? ভাইটা অবিবাহিত হয়ে পড়ে আছে, বিবাহযোগ্য একজন ভাই। দেখ এটা আমাদের সময়কার ইয়া স্যারের বইয়ের অঙ্ক, কি যেন নাম, আহসানুল তরফদার। ভালো একটা অঙ্ক আসলে, অন্যান্য বইয়ে অ্যাড করা মনে হয় নাই, জিনিসটা মজা। মূলবিন্দু থেকে সাইনের বক্ররেখার উপরে স্পর্শক অঙ্কিত হবে। প্রমাণ করো যে স্পর্শক যে বিন্দু সমূহ আছে তারা এই বক্ররেখার উপরেও কি করে বল, অবস্থান করে। আসলে পারলে পরে ভালো। তরফদারের ভাই তো ভাই নর্মাল, আমি পুরোটাই করছি ওইটা, তেমন কোনো অঙ্কই নাই। তাহলে তো ভালো, ইন্টিগ্রেশনে একটা ভালো ভালো ম্যাথ আসছে আর কি, বুঝছো? জি ভাই একবারে 3-4টা পাইছি, ওই আপনাকে দিছিলাম ওই মনে তো হয়, আপনি ওটাই বলছিলেন দরকার যে আসলে, তখন যেটা করার জন্য। অন্যান্য বইয়ে নরমালি থাকে না আসলে। এটাই তো নিয়ম, তুই অনেক বই পড়বি, অনেক বই পড়ার পরে সেখান থেকে একটা মানে একটা কি বলবো একটা জায়গায় গিয়ে দাঁড় হবি আসলে, তাই না? এই তো লিখছস এই পর্যন্ত? আহাদ সব কি বুঝতে পারছিস তুই? বাসায় গুলা কাজগুলা করছিলি বলিস নাই কিন্তু। জি ভাইয়া বুঝতে পারছি। বাসায় কাজ করছিলি? না ভাইয়া, করতে হবে ভাই, করিস আজকে, না পারলে আমি করে দিব আর কি। এই শাকিন, অঙ্ক 6টা ভাই লিখছিস? অ্যাসাইনমেন্ট ছিল তো ভাইয়া, অ্যাসাইনমেন্টের জন্য করতে পারি নাই। ও আচ্ছা, থাক থাক সমস্যা নাই, অ্যাসাইনমেন্টই করো, ওটাই আগে দরকার। ভাইয়া বল। এই বোর্ডের গুলা মনে হয় ভাই গাঁজা খায় ভাই, রাত্রে ঘুমাই ভাই, এক এক দিন ভাই এক এক কথা বলে ভাই। সেটা স্যারদেরকে বলতে পারিস না যে স্যার তোর মাথাটা খারাপ করে দিবে স্যার, এটা কি পাগল নাকি? জি ভাইয়া, মাঝখানে মানে ভাইয়া করতে ভাইয়া সর্বোচ্চ একদিন লাগে ভাইয়া, কিন্তু এরা ভাইয়া মানে বসায় রাখে ভাইয়া, বলে নিয়ম আসতেছে, এই আসতেছে, সে আসতেছে ভাইয়া, মানে পুরা টাইম লস হয় ভাইয়া। তাহলে তো বিপদ, তাই না? এভাবে করে এখন তো ভাইয়া আসলে আগের গুলা ভাইয়া, মানে আগের গুলা তো প্রায় ভাইয়া মানে মানে অনলাইনে জমা দিয়ে দিছি ভাইয়া, তো আবার 14 তারিখে ভাইয়া জমা দিতে হবে ভাইয়া। এখন যদি বলে ভাই আবার এক পেজে ভাইয়া, মানে শুধু এক পেজে লেখা যাবে ভাইয়া, তাহলে পুরাটুক কি লেখা আবার সম্ভব ভাইয়া? আমি জানি না, আমি জানি না, আমি কিছু বলবো না ভাই, এগুলো জিনিস শুনতে মাথা আমার ভাইয়া খুবই নষ্ট করে দিয়েছে ভাইয়া এরা। খুবই বিরক্ত লাগতেছে আর কি। এমন কেন ভাই? একটু বেশি বেশি করতেছে আর কি, এটা একদম মোটেও ঠিক না আসলে, এত ঝামেলা দেওয়ার কোনো মানেই হয় না আসলে। শোন, এই পর্যন্ত লেখা হয়েছে, এই হচ্ছে তোদের কাজ, যে পুরাটা হচ্ছে যে তুই কি করে নিবি বল, দেখে নিবি আসলে। আর আমি এবার নিজে থেকে তোকে কিছু ছবি পাঠিয়ে দিব, ওগুলো সলভ করিস, আগে এটা করিস। শোন, তার মানে পরীক্ষা কখন হবে আমরা সিদ্ধান্ত নিবো আর কি। কালকে, কালকে কি পড়বি এটা নাকি কালকে পড়বি না? পড়বো ভাইয়া। কালকে পড়লে তাইলে পরে আমরা যেন ওটাতে কোনটাতে ছিলাম, আমরা ওটাতে ছিলাম, অথবা কালকে চাইলে ইয়া করতে পারিস, পরীক্ষা যদি মনে করিস আর কি, ইচ্ছা তোদের। তা আমরা যদি পড়ি আর কি, এটা আর পড়বো না আমরা। ম্যাথের হচ্ছে যে তোর কি যেন বলছিলি জুনায়েদ, ইন্টিগ্রেশন পড়বো না আসলে আমরা। ইন্টিগ্রেশন পড়লে একঘেয়েমি চলে আসবে আসলে, অনেকদিনই পড়লাম আপনি তো ভাইয়া এটা। বহুবুদ্ধির কথা বলছিলেন কয়দিন ভাইয়া। হয়েছে সাজিদ, 24-25 দিন পড়িনি আমরা এটা। জি ভাইয়া, অনেক হয়েছে।
অনেক হয়েছে আসলে। নর্মাল একাডেমিকেই মনে হয় এতগুলা ক্লাস হইলেও শেষ হয়ে যায়। মানে মানুষ তো 8-10 ক্লাসই শেষ করে আর কি, বুঝছস? ভাইয়া সেখানে আমাদের বল ওই এন ডেরিভেটিভ আবার ইন্টিগ্রেশনের মাঝখান দিয়ে একটু ঢুকাই দেন ভাই, তখন আর সমস্যা হবে করাবো, না। কিন্তু তোমার ডেরিভেটিভ ওটা এমনিতেও লাগবে। ও শোন, আরেকটা জিনিস, সেটা কিন্তু আমি পড়াই নাই, বাসায় করবি। আমি কয়েকটা অঙ্ক করতে দিব এটা। সেটা হচ্ছে পর্যায়ক্রমিক পদ্ধতিকরণ। এগুলো সোজা দেখে আমি আর লিখে লিখে সলভ করাইনি, যে একবার করে পাই, দুইবার করে পাই। পর্যায়ক্রমিক পদ্ধতিকরণ নিজের মতো করে বাসায় যে বই আছে, যার যে বই, সব অঙ্ক দেখে নিস। 9.6 যারা এসিও আহমেদ বই করবি, আর যারা রূপন্তি করবি তারা হচ্ছে 9.7। এটা একটু পড়ে নিস। কোনো সমস্যা থাকলে আমাকে বলিস। রূপন্তির বইয়ের লাস্টের 10টা ম্যাথ, এটা হচ্ছে মাস্ট ফর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আসলে লাগবেই আসলে। খুবই ইম্পর্টেন্ট লাস্টের 10টা ম্যাথ আর কি, মানে একটু কনসেপচুয়াল আসলে, মানে পড়া লাগে আর কি মোটামুটি। এই কাহিনী, এটা একটু দেখে নিস আর কি। তাহলে আমরা যদি এটা শুরু করি, একান্ত আমরা সামনের উইকে আর এটা শুরু করতেছি না। আমরা যখন এটা করব তখন হয়তো আমরা একটা ছোট চ্যাপ্টার আগে পড়ে নিবো, যেমন পলিনোমিয়াল পড়তে পারি, বা তারপরে হয়তো বা পলিনোমিয়ালই তো ছোট মনে হয়, অথবা বিপরীত ত্রিকোণমিতিক, না না ওগুলোর দিকে যাবোই না আমরা, বীজগণিতের দিকে যাই আসলে, একটু বীজগণিতটা পড়ে নেই। তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেটা দেওয়া আছে, সেটা অ্যাডমিশনের মতো করে পড়ে নিয়ে আমরা হয়তো বা বেটার ইন্টিগ্রেশনে ঢুকবো। আদারওয়াইজ যদি মনে করিস না, তার আগে আমরা একটু জ্যামিতির পার্টটা শেষ করবো, সরলরেখা আর হচ্ছে কনিক্স, তারপরে ইন্টিগ্রেশনে যাব। সেটা তোদের উপর ডিপেন্ড করে। তবে আমরা আপাতত যেটা করবো সেটা হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। আমাদের নেক্সট কাজ হবে ডালটন আর হচ্ছে গ্রাহাম। এই পার্টটা কিন্তু একটু ইজি, তো বাসায় দেখে নিস। আমরা হয়তো একদিনে ডালটন আর একদিন হয়তো গ্রাহাম শেষ করতে পারবো আর কি, বুঝছস? এই পর্যন্ত পড়ে নিস আর কি পুরাটা। আচ্ছা ঠিক ভাইয়া। আছে ঠিক ভাইয়া। আছে, ওকে। আচ্ছা সাজিদ, কেউ কি নাম্বার দিছিস অঙ্কের? কতগুলা হয়েছে আমাদের ডিফারেন্সিয়েশন? হ্যাঁ, 26টা মানে ক্যালকুলাসের হয়েছে ভাইয়া। আরে না গাধা, নাম্বারের কথা বলতেছি। 1 2 3 এরকম নাম্বার দিছিলি? মানে কয় নাম্বার ম্যাথ চলে তাই আর কি। হুম, মানে ভাইয়া কি ম্যাথের 26 নম্বর ক্লাস ভাইয়া আজকে, মানে 27 নম্বর মানে ক্লাস। ওভারঅল? না না না, সেটা আরে বলতেছি না। বলদ, ম্যাথের ক্লাস না, কয়টা ম্যাথ করাইছে, কয়টা প্রবলেম মানে সলভ ওভারঅল করাইছে বললাম, তাহলে সেইটা। একটা আইডিয়া পাওয়া যেত যে কতগুলা ম্যাথ হইছে, তার সাথে বই করলে না না আমরা না এখান ভাইয়া, থেকে কমন। আচ্ছা ওটা আচ্ছা, কই ঠিক নাই আছে, ভাইয়া, সমস্যা নাম্বারিং নেই। কই। আচ্ছা, ভাই ওটা আমার ভাইয়া মতে আরে 76টা মতো হয়েছে ভাই। কত? ভাই মানে এইচডব্লিউ বাদে 76টা। ভাইয়া বুঝিনি, বল। ভাই 200 250 তো এমনি হবে ভাই, কারণ কি ওইখান ভাই, দিয়ে আপনি 250টা পার হয়ে যাবে। লিমিট মানে কি বলে ভাই, ওই ডোমেইন পর্যন্ত ভাই গেছেন, তারপরে ভাই লিমিটে প্রচুর করাইছেন ভাই, মাঝখানে আবার ভাই ওই আমি জাস্ট ডিফারেন্সিয়েশনের গুলা বলছি, ডোমেন রেঞ্জ লিমিট এগুলোর কথা বলি নাই। না লিমিটই অঙ্ক আচ্ছা করাইছি ভাইয়া, আমি, কালকে লিমিটেড। আমি বলে বল। দিবনি, সমস্যা নাই, গুনে আজ কালকে বলে দিবনি আপনাকে। আচ্ছা, সমস্যা নেই, লিমিট মিনিমাম আমি যত হয় 250। 80টার মতো করাইছি আসলে, বুঝছো? এই জন্য ওগুলা একটু ভালো করে দেখি চাই। আহাদ, অবশ্যই নেয়ার বাই যে আছে তার সাথে ডিসকাস করে বুঝে নিবি আর কি, না বুঝলে আমাকে বলবি, ঠিক আছে? জি ভাইয়া। আল্লাহ ওকে, হাফেজ। এখন ভাইয়া মনে হয় পাত্রী খুঁজতে যাবে আশেপাশে কোথায় আছে। দেখেন কি আর কি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ টাটা হাফেজ ভাই, ভাইয়া। যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।